দর্শক, শুরু করছি গণতন্ত্র, গণমাধ্যম আর গণমানুষ নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন ৩ গ। আপনাদের সাথে আছি আমি রিয়াদ হাসান। আজ আমরা আলোচনা করব ছাত্র রাজনীতি নিয়ে। ২ পর্বে আলোচনা চলবে। অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথিরা হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এছাড়াও আমাদের সাথে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা। আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর জাফরুল্লাহ আপনার কাছে আসবো যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার পেছনে ছাত্র রাজনীতি বলিষ্ঠ কোনো ভূমিকা না রাখতে পারার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আসলে ছাত্র রাজনীতি জাতির জন্য, দেশের জন্য, শিক্ষা ক্ষেত্রের জন্য অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ছাত্র রাজনীতি কেবল ছাত্রদের অধিকার নিশ্চিত করে তা নয়, শিক্ষকদেরও জবাবদিহিতাতে আনে। সবাইকে একটা জবাবদিহিতাতে, তারা দেশের ভবিষ্যৎ আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ রাজনীতিবিদ। যদি ভালো রাজনীতিবিদ না হয়, আমলাতান্ত্রিক যদি হয়, তাহলে পুলিশ শাসিত হবে, যা আজকে হচ্ছে। আজকে আমলারা প্রধানমন্ত্রীর মুখের দিকে চেয়ে থাকেন, উনি যা বলতে চান তার থেকে আরও ৩ গুণ বাড়িয়ে ভুল পথে নিয়ে যান। আমি যদি আমার আমলের কথা ধরি, আমার ছাত্র জীবন তো শেষ হয়েছে বহু বছর আগে, ৫০ বছর পূর্বে। তখন আমাদের কঠিন সময় ছিল। আইয়ুব খানের শাসন ছিল, সবচেয়ে স্বৈরাচার একটা সামরিক শাসক ছিল। আমরা আজকে সেখানে সেই সময়ে আমাদের সাথেও রাজনীতিবিদদের যোগাযোগ ছিল, ভালো যোগাযোগই ছিল, পরামর্শ নিয়েছি, কিন্তু তাদের আমরা আজ্ঞাবহ ছিলাম না, তাদের হুকুম মতো চলাফেরা করে নেই। আমরা তর্ক বিতর্ক করেছি। এটাই ছিল তৎকালীন রাজনীতি। আর এখানে আমরা তখনকার রাজনীতিতে পোস্টার ভাড়া করা লোক দিয়ে পোস্টার লাগাইনি। যেমন আমার কথাই বলি, সবচেয়ে নিরহ ভালো ছাত্র ছিলাম আমি। বলে তুমি রমনা থানার ইটাতে পোস্টারটা লাগাই দিয়ে আসো। আমি মনে করছি কি সম্মান, কি আমাকে বিশ্বাস না করেছে। ছাত্র ইউনিয়ন করি বোকার মতো, একই হিসাবে চিন্তা করলে বোকা হতো। থানাতে যে নিরহ পায়জামা পরা ছেলেটা যে লাগিয়ে দিয়ে চলে এসেছি, আবার খেয়াল রেখেছি উঠিয়ে না ফেলে। তারপর যেন আইয়ুব খানের জন্য মেডিকেল কলেজে আমি ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম। তখন মনে হয়েছে এরা তো পুলিশ দিলেই সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে, এত তৎপর ছিল, এটা কি করা যায়। হঠাৎ চিন্তায় আসলো, তখন কাজী জাফর ছিল, মেননরা, এরা। কাজী জাফর আমার সিনিয়র, মেনন আমার 1 বছরের জুনিয়র। আমরা রাস্তাতে লিখলাম সামরিক শাসন নিপাতে যাক। ওটা উঠানো যায় না, বড় বড় আছে 2 ফিট অক করে, সেটা অনেকক্ষণ তারা আর্ট স্কুলে দিতে দিয়ে। সেখানে ছাত্রদেরকে সেই যুগে পুলিশ সম্মান করত। আমাদেরকে ধরিতে ধাওয়া দিয়েছে, মারপিট যে করে নাই তা না, জেলে দিয়েছে। কিন্তু জেলে দেওয়ার সাথে সাথে, যে পাঠানোর সাথে সাথে আমাদের জন্য বহু লয়ার দাঁড়াতো, কোনো পয়সা খরচ হতো না আমাদের। বাপ মার পয়সা দিতে হতো না। আমি রাজনীতি করছি বলে আমার বাপের পয়সা দিয়ে আমাকে জেল থেকে ছড়াতে হতো না। তখন কিন্তু আমার মনে পড়ে আমাদের শেরে বাংলা ফজলুল হক সাহেবের ভাগনা আইজুল হক সাহেব, উনি লয়ার ছিলেন। উনি কেবল আমাদের বেল পিটিশন মুভ করতেন তা না, আবার ওর মুহুরির পয়সাটাও দিয়ে দিতেন, চা নাস্তা যেন খাওয়ায় দেয়। পুলিশরা কখনো আমার ডিভিশনের ব্যাপারে আপত্তি করে নাই। আজকে তো আপনার বেল হলে এইসব বেলের ব্যাপারে কখনো পাবলিক প্রসিকিউটররা করে নাই। এবং এটা তো যারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন, সেখানেও আছে। সকালবেলা ওনাকে ম্যাজিস্ট্রেট সাহেব জেল দিয়েছে, এবং ম্যাজিস্ট্রেট সাহেবও হিসাব করে দিয়েছেন 10টা 11টার মধ্যে রায়টা যেন হয়ে যায়, তারা যেন দুপুরেই জজ কোর্টে যেতে পারে। বিকালবেলা উনি মুক্ত হয়ে এসছেন। পরিবেশটার কথা আমি বলছি এখানে। আজকে আরেকটা ঘটনা বলি আমি। যখন অ্যাবডো প্রোডোতে আমাদের প্রায় সব রাজনৈতিক নেতারা বাদ হয়ে গেলেন, তখন সরকার একটা নির্বাচন দিয়ে বসলেন। তখনকার নির্বাচন, তখন মুজিব ভাই তখন বড় নেতা, মৌলানা ভাসানী, তারা সবাইকে, আমাদের সবাইকে ডাকালেন। আমি বললাম, সেখানে আমার মত দিতে বললাম, আমি যে এই নির্বাচনে আমাদের কন্টেস্ট করা উচিত। বলতে সবাইকে আতাউর রহমান বাদ পড়েছে, আবু হোসেন সরকার। আমি যে না, এখনও লোকজন আপনাদেরকে ভক্তি করে, শ্রদ্ধা করে, আপনাদেরকেই। বললেন না, তোমরা এটা বয়কট করাও। ওনারা বলেন যে বয়কট। আমি যে না, বয়কট হবে না। এই দেশের লোক নির্বাচন চায়, এটা বয়কট হবে না। যাই হোক, ওনাদের আমাদের বর্তমান আমি এটা বোঝানোর জন্য, অতীতটা না বুঝলে আজকের দিনে রাজনৈতিক নেতাদের হচ্ছে চরিত্রটা বুঝতে হবে।
উনি কিন্তু সে তখন ওরা রাজি হলেন না, বলে যে তোমরা যাও এটাকে করো, সব ছাত্রদেরকে বললেন যে যে ঠেকাও। তখন সেইখানেই আজকে আমরা সে ঠেকাতে পারিনি। তখন মোনায়েম খা কিন্তু সে বাড়ি হলেন, মশিউর রহমান সাহেব হলেন জাদুমিয়া, এরা কিন্তু আর ওখান থেকে কক্সবাজার থেকে মৌলানা ফরিদ। পরের বারে তখন গভর্নমেন্টের একটা নিয়ম হলো যে তৎকালীন সামরিক সরকারের কেউ মন্ত্রী হয়ে গেলে তার পোস্টটা খালি হয়ে যায়, সেটা আবার নির্বাচন, আবার ডাকালেন, ডাকানোর পরে বললেন যে এবার আমি যে নাম মুজিব ভাই, এবার আর নির্বাচন করা ঠিক হবে না। আরে কয় তুমি জাফরুল্লাহ, তুমি তো সবসময় উল্টা পথে চলো, গতবার তুমিই তো বলছি নির্বাচন করা। আমি করা এই জন্য হবে না, সরকার উন্নয়নের নামে, তখনকার দিনে উন্নয়ন ছিল, আজকে যেমন উন্নয়ন আছে তখনকার দিনে উন্নয়নের নামে এত টাকা পয়সা দিয়েছে। আমি গফরগাঁওতে দেখেছি বেসিক ডেমোক্রেটদেরকে ডাকিয়ে বলেছে কি অবস্থা, কয় দেখে শোনা ভালো ভোট দেবো। দেখে শোনা ভালো ভোট দিবা মানে কয় হিসাবপত্র নিয়ে আসেন। কয় 7% উন্নয়নের পয়সার হিসাব দিতে হয় না, কয় সরকারি পয়সার হিসাব নাই। আমাদের এইবার কিন্তু আপনারা জিতা যাবে না, তখন বুঝবে যে আপনারা বাংলার বাঘ নেই। তো সেই জন্য এই ঘটনাটা বললাম, তর্ক বিতর্ক, পুলিশের ব্যবহারটা আসে। আজকে যেটা হয়েছে কি, আমরা গণতন্ত্রের লোকেরাও আজকে অগণতান্ত্রিক হয়ে গেছে। যেমন ধর বিশ্ববিদ্যালয় হলো গণতন্ত্রের পীঠস্থান, আমার মতে রাজনীতির পীঠস্থান হবে। কত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, কোনো পাবলিক ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি নেই। ফলে যেই সমস্ত ছাত্র সংগঠনরা আসে তারা কি করছে আমরা সবাই জানি। সরকারের জন্য বোধহয় সবচেয়ে জঙ্গি যত বড় হেডেক, ছাত্রলীগও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কম হেডেক না। এইটার জন্য আমি মনে করি সরকারের এবং আরেকটা কথা বলে নিই, সরকার দুটা মিটিং করেছে, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষদের সাথে। সেখানে বলা হয়েছে যে সেখানে প্রশ্নটা এসছে ছাত্রলীগ সব জায়গায় যে কমিটি করবে। এটা তো ছাত্র সংগঠন হলো না, ছাত্র সংসদ হলো না। একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিগুলির মধ্যে গণবিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই। যখন সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারের আলাপ আলোচনা হলো, সেখানেও সংসদের নির্বাচন সম্পর্কে কথা উঠল না। এই কথাগুলি এই জন্য, আজকের যেই সমস্যাটা হয়েছে আমাদের দেশে কঠিন, এটা একটা কারণ না, এটা পুঞ্জীবিত ক্ষোভ। বিভিন্ন আমরা যে পত্রপত্রিকায় এনাফ দেখেছি পুঞ্জীবিত ক্ষোভ সকল রাজনীতির শ্রেণীর। সেখানে এটা যে কেবল একমাত্র মৌলবাদীরা করছে তা না। অনতিবিলম্বে সরকার যদি এই সমস্যাটাকে সমাধান করতে চায়, কথা বলার সুযোগ দিতে হবে, তর্ক বিতর্ক করার সুযোগ দিতে হবে, এবং এটা একমাত্র ছাত্ররাই পারে। ছাত্র সংসদের নির্বাচনটা এই অতি সত্ত্বর যতদূর সম্ভব দিলেই দেশের জন্য মঙ্গলকর হবে। জি, আপনার কাছে আবার আসবো। হাবিব, আপনি তো ছাত্র রাজনীতি করেছেন এবং ছাত্রলীগের আপনি সাবেক সভাপতি ছিলেন। তো সে সময় ছাত্রলীগ আর এখন জাফরুল্লাহ ভাই যেটি বললেন যে বর্তমান সময়ে ছাত্রলীগের যে বদনাম হচ্ছে বা মানুষ বাঁকা চোখে তাকাচ্ছে, আসলে এই দুই সময়ের ভিতরে কি আপনি পার্থক্য কি দেখছেন, আর পার্থক্যটা কেন? আপনাকে ধন্যবাদ 3 গতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যে সময় ছিলাম আর এখনকার সময়ের ভিতরে অনেক পার্থক্য। আমি যখন ছাত্রলীগের সভাপতি ছিলাম তখন দেশ একটা মূল নেতৃত্বে ছিলাম, তখন দেশে সামরিক স্বৈর শাসন ছিল। তখন ছাত্রলীগ সরকারি সংগঠনের ছাত্র সংগঠন ছিল না, যে কারণে আমরা তখন গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম আমরা করেছি রাজপথে। সেখানে অন্যদিকে তাকানোর কোনো সুযোগ ছিল না। এখন যেটা, সেটা হলো ছাত্রলীগ সরকারি ছাত্র সংগঠনের একটা অঙ্গ। এবং এখানে তারা এই দেখেন যে উনি যে কথাটি বলবেন ওনার সাথে আমি একমত, যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচনও নেই, কোনো বিশ্ববিদ্যালয়ে মানে প্রতিপক্ষ হওয়ার মতো কোনো ছাত্র সংগঠন ক্রিয়াশীল না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানছেন ছাত্র দলের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো মিটিং মিছিল করতে দেয় না। অন্য সংগঠন বাদই দিলাম, ছাত্র দলকে আমি বলি, যেহেতু আমি বিএনপি সংগঠনের সাথেই আমি জড়িত। তো এখানে এখন নির্বাচন যদি একটা হয়, সেই নির্বাচন হলেও কিন্তু একতরফা হবে। ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পূর্বে প্রত্যেকটি ছাত্র সংগঠন যেন সেখানে ক্রিয়াশীল হতে পারে, তারা যেন কর্মকাণ্ড মিছিল মিটিং সমাবেশ করতে পারে, সেই অধিকারটাকে দিতে হবে। দেখেন, আমি খুব ছোটবেলা থেকে এই ছাত্র সংগঠনের সাথে জড়িত। আমরা যখন কলেজে গেলাম
তখন প্রথম দিনেই প্রতিযোগিতা দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। আবার আমি যখন নেতা তখনও আমি দেখলাম, বিশ্ববিদ্যালয় তখনও দেখেছি, প্রত্যেকটা বছরে যখন অনার্সে ভর্তি হয় তখন ক্যাম্পাসে স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত হতো, স্বাগতম, নবীনদের আগমন, শুভেচ্ছা, স্বাগতম বলে। এখন কি হয়? এখন এক সংগঠনের পক্ষ থেকে হয়। আর যেগুলি সংগঠন আছে, উনি যে একসময় ছাত্র কিন্তু ইউনিয়ন করতেন, এই সংস্কৃতি কি চালিত হয়েছে? এটা বেশ কয়েক বছরই হলো। না, বেশ কয়েক বছর, এখন অতিমাত্রায়, এখন আর কোথাও নেই। যেমন যখন বিএনপি 91 সালে ক্ষমতা আসলো তখন সবাই ক্রিয়াশীল ছিল, সব সংগঠনে দু একটা জায়গায় দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতো। কিন্তু তারপরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখন মাত্রাটা বাড়লো। তারপর যখন বিএনপি ক্ষমতা আসলো তখন আরেকটু বাড়লো। এখন তো একেবারেই, এখন আর কোথাও ছাত্র দলের নামে বিশ্ববিদ্যালয় কেন, কোনো কলেজেও কোনো প্রোগ্রাম করার কোনো সুযোগই নাই। তারা একদম একদম গ্রামের মধ্যে যেটা কলেজ, সেখানে আপনাদের ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে যেতে পারে না, ওই কলেজে তার মিছিল মিটিং করতে পারে না। এটা থেকে তো একটা জিনিস মনে রাখতে হবে, আজকে ছাত্র রাজনীতি না হওয়ার পিছনে বিএনপিরও একটা ভূমিকা রয়ে গেছে। বিএনপি ক্ষমতায় এসে তাদের একটা নৈতিক দায়িত্ব ছিল, ছাত্ররাই কিন্তু বিএনপিকে ক্ষমতায় এসেছিল। আমার মতে যে এরশাদ সরকারের পতনে সকল বিভাগ ছাত্রদের একটা বিরাট ভূমিকা ছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে উৎসাহী হলে না। ছাত্রদলের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসে, যে কথাটা উনি বললেন। এখন নির্বাচন করলে পারে ছাত্রদল আরো একচেটিয়াভাবে তারা সংসদগুলিতে জয়লাভ করবে। তখন ছাত্রলীগ বিভিন্ন অজুহাতে সেখান থেকে পিছিয়ে আসার চেষ্টা করেছে। আবার যে কথাটা বললে অনেক হয়তো রাগ করতে পারে, কারো কারো মনের ভিতরে ছিল ছাত্রের সঙ্গে কন্টিনিউ করে আমরা থাকবোই, এটা একটা ব্যাপার। এবং 96 সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখন আবার ছাত্র দল ওই ভাবনা ভাবলো এখন নির্বাচন করলে ছাত্রলীগ জয়ী হয়ে যাবে, অতএব এখানে আবার ছাত্রলীগের ভিতরেও কিছু কিছু ছিল যে অনেক আগে আমরা ভিভিটিভি হয়েছিলাম, এখন কেউ না হয়। যে আমার ক্ষেত্রে যেটা 89 সাল, তো আমার আমরা আলোচনা আবার আসবো, দেখি আমাদের দর্শকদের মনে কি কি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ বলছিলাম। আমার প্রশ্নটা ছিল জাফরুল্লাহ স্যারের কাছে, যে এখন বর্তমান যে রাজনীতি, ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতির ভিতরে সবচেয়ে মূল এটা হচ্ছে যে দুইটা গ্রুপ হোক বা তিনটা গ্রুপ হোক, যদি মনের সাথে কারোর সামঞ্জস্য না থাকে তাহলে এই রাজনীতি থেকে আমরা মনে হয় বের হয়ে আসতে পারবো না। এখন এই রাজনীতি থেকে, মানে এই খারাপ রাজনীতি থেকে, অর্থাৎ সবার যে মিল সেতু বন্ধনটা, এটা কিভাবে তৈরি করা যায়? আমি ফারজানুল নাইম, স্টুডেন্ট, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, সিএসসি ডিপার্টমেন্ট। সাদৃশ্যগুলো কি তখনকার রাজনীতির সঙ্গে এখনকার রাজনীতির সাদৃশ্যগুলো কি কি? জাফরুল্লাহ স্যারের কাছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন স্টুডেন্ট যখন অ্যাডমিট করায় তখন তারা বিজ্ঞাপনে প্রচার করে যে তারা অরাজনৈতিক প্রতিষ্ঠান। তো আমার কোশ্চেন হলো, ছাত্র রাজনীতি কি খুবই খারাপ যে তারা তাদেরকে রাজনীতি থেকে লুকিয়ে রাখছে? আমি মমতাজ আহমেদ, রামপুর একরামস হাই স্কুলের সিনিয়র টিচার। আমার প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেখানে সংসদ নির্বাচন বন্ধ আছে, আপাতত স্কুল লেভেলে কেন স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হচ্ছে? এটা কতটা যৌক্তিক? আর শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এই রাজনীতিরা কতটুকু ফলপ্রসূ বলে আপনি মনে করেন? স্যার, দুটা ওর ইটা দিয়ে হলো, রাজনীতি ছাড়া জীবন হয় না। রাজনীতি একটা দর্শনও, আমার ভিন্ন চিন্তা থাকতে পারে, ভিন্ন থাকতে পারে, এবং এই রাজনীতিটাকে, দেশের রাজনীতির বীজ রোপিত হয় কলেজ, বিশ্ববিদ্যালয়ে, তাদের ছাত্র সংসদে। আজকে যদি ছাত্র সংসদ থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে পয়লা আপত্তিটা যেটা করতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেভাবে ছাত্র ভর্তিটা, আমার হিসাবে এটা এরূপ কেন্দ্রিকতা তো বটেই, একটা প্রতারণাও একরকম। তারা টাকা পয়সার ভাগ বাটোয়ারা পায়। ছাত্র ভর্তির জন্য যে টাকাটা হয়, কিছু কিছু শিক্ষকদের মধ্যে সেই টাকা পরীক্ষা নেওয়ার অজুহাতে টাকার ভাগ বাটা, এবং এই টাকার পরিমাণটা বেশ অনেক বেশি। দেখেন আগের কি হতো, আমি পলিটিক্যাল সায়েন্স পড়ব, আমি পলিটিক্যাল সায়েন্সের হেড অফ দি ডিপার্টমেন্টে যেতাম। আমরা যদি তাদের সিট আছে 30টা, 100টা ছাত্র হয়েছে, ওনারা একটা ডিপার্টমেন্টে পরীক্ষা নিতেন। ডিপার্টমেন্টে 10 জন শিক্ষক আছেন, তারা অনেক ইন্টারেকশন করতেন, তার মন মানসিকতা আছে কিনা। তাকে বলতেন, এই তুমি তো রাষ্ট্রবিজ্ঞান পড়বা, তোমাকে তো ইউনিয়নে যে গবেষণা করতে যেতে পারবা, তুমি মেয়ে মানুষ যাবা? ও না স্যার যেতে পারবো, আপনারা কি সাহায্য করবেন না, ইত্যাদি ইত্যাদি। এখন আজকে সেই সুযোগটা নেই। স্যার, পাশাপাশি এটা তো সঠিক যে আপনাদের যে সময় কথা বলছেন সেই সময় ছাত্রের সংখ্যা আর এখনকার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা আসা যাবে না। লোক সংখ্যা তখন ছাত্র সংখ্যা কম ছিল, সত্যি কথা,
সে লাখের জায়গায় এখন 10 লাখ হয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু সমস্যাটা কিন্তু ওর একই রয়ে গেছে। শিক্ষাটা বরঞ্চ এখন সুযোগটা অনেক বেশি। তখন আমাদের অনেকের পায়েই একটা পুরানো স্যান্ডেলই ছিল, আজকে প্রত্যেক ছাত্রের কাছে 5টা স্যান্ডেল পাওয়া যাবে। শুধু আজকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, আমাদের সারা দেশের একটা উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের মন মানসিকতার কথা ধ্বংস করে দিয়েছে। আজকে যদি ছাত্র সংসদ থাকতো, পয়লা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিস্টেমটা বদলাতো। এই কেন্দ্রিকতা দেশকে ধ্বংস করে দেয়, কেন্দ্রিকতা এক ব্যক্তির শাসন আনে। এইদিকে আমার মাননীয় প্রধানমন্ত্রী একজন, ওদিকে বিএনপি খালেদা জিয়া, উনি উনার মতে ঠিক করেন, সেই জন্য দেশে গতিশীলতা আসছে না, গতিশীলতা আসছে না। আমরা বিশ্ববিদ্যালয়ে কলেজে ছাত্র সংসদ নির্বাচন করছি না, স্কুলে ছাত্র সংসদ হচ্ছে। এই ভাওতাবাজির কোনো অর্থ হয়? এটা কিছু না। ফলে কি হচ্ছে, আমরা কিছু ছেলেকে ভর্তি ফর্ম কেনার জন্য ছাত্রলীগকে পয়সা দিতে হবে। এটার অবসান না হলে আমার ভয়টা হলো দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এটা আরো বেড়ে যাবে। জি হাবিব ভাই, আপনার কাছে কয়েকটি প্রশ্ন এসেছিল। আমার কাছে মূলত একটা প্রশ্ন করেছিল যে সেই সময়ের ছাত্র রাজনীতির সাথে এখন সাদৃশ্য কি কি, অতীতের আন্দোলনগুলির সাথে ছাত্র রাজনীতি বা ছাত্ররা যে কর্মসূচি দিত তার সাথে মানে এই সংগঠনগুলি, মূল সংগঠনগুলির সম্পর্ক বজায় রেখে তারা কিন্তু, আমরা কিন্তু 90 সালে এরশাদ পতনের আগে আমরা নিজেরা প্রোগ্রাম দিতাম মূল সংগঠনের সাথে আলোচনা না করে, আমরা আমাদের মতো স্বাধীনভাবে, যে কথাটা উনি বললেন। এবং এই 90 সালে জিহাদের লাশকে নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পর সেদিন রাজনৈতিক দলগুলির নেতারা কিন্তু নিজেরা আসেন নাই। আমি প্রথম আজকের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম, সেখানে তোফায়েল আহমদ ধরেছিল, আমানুল্লাহ আমানকে দিয়ে ফোন করেছিলাম, মাজিদুল হক বেগম খালেদার সাথে কথা হয়েছে, নাজমুল হক প্রধানকে দিয়ে হাসানুল হক ইনুর সাথে কথা হয়েছে, জহিরুদ্দিন স্বপনকে রাহাত খান মিনুর সাথে কথা হয়েছিল। তারপরে ওনারা আসছেন, বেগম খালেদা জিয়া প্রথমে এসে গেছেন, পরে ওনারা আসছেন আরেকবার ফোন করার পরে। এই ব্যতিক্রম একটা আমরা ওখানে কিন্তু আমাদের ছেলে, আর আমরা একে অপরের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে দিতাম বিস্তার লাভ করানোর জন্য নিজের সংগঠনকে। কিন্তু জিহাদের লাশকে নিয়ে আগের দিন যখন সিদ্ধান্ত হলো সব মিলে, যে সব মিলে আমরা একটা ঐক্যবদ্ধ ছাত্র রাজনীতি করবো, আমি সেদিন বলেছিলাম যে না, আমি ওটার সাথে আমি আন্দোলনের রাজপথে আমি ঐক্যটা করে তুলবো, লিখিত হবে না। তাই জিহাদের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নেওয়ার ব্যবস্থা করেছিলাম, ওখানে তাৎক্ষণিকভাবে ডাকসু নির্বাচনের পরে আমি ডাকসু অফিসে যাই নাই কোনোদিন ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসাবে। আমি প্রথম বললাম যে চলো ডাকসু অফিসে যাই, ওখানে টেলিফোন আছে, এখন তো মোবাইল ছিল না, ওখানে টেলিফোনে আমরা অটোমেটিক্যালি আমরা একত্রিত হয়ে গেলাম। এবং ওই লাশকে কেন্দ্র করেই কিন্তু এই যে সর্বদলীয় ছাত্রঐক্য, এটা আমারই প্রস্তাব, আমার সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট ছিল, এখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, তাকে দিয়ে বলায় তারপর আমি ওটার উপরে স্ট্যান্ডে সর্বদলীয় ছাত্রকর্ম গঠন করলাম। এটা ব্যতিক্রম ধরে একটা ঘটনা। পাকিস্তান আমলে একটা ছাত্র ইচ্ছা করলে মন্ত্রী হতে পারতো না, ইচ্ছা করলে ডাকসুর ভিভিজিএস মন্ত্রী হতে পারতো না, ইচ্ছা করলে মন্ত্রীর সাথে দেখা করার টাকা মালিক হতে পারতো না, ইচ্ছা করলে দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারতো না। আমাদের এমনটাই ছিল যে ইচ্ছা করলে একটা ছাত্র ডাকসুর একটা জিএস মন্ত্রী হতে পারতো, ইচ্ছা করলে একজন ছাত্র নেতা মন্ত্রী এমপি হতে পারতো। বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে যে বিশ্ববিদ্যালয়গুলি এই সরকারের আমলে দিনের পর দিন বন্ধ না হয়ে থেকেছে। কার সাথে কার? শুধু ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির কারণে, সংঘর্ষের কারণে। এবং সিলেট একটা ঐতিহ্যবাহী কলেজের হোস্টেল পুরানো থেকে শুরু করে যেখানে শিক্ষামন্ত্রী হাওয়া করে কেন্দ্রে দিয়েছিলেন। তো এই যে ঘটনা, এইগুলোই বলতে চাচ্ছি আমি কার উপরে, যে আমাদের ওই জায়গার থেকে ফিরে আসতে হবে। আর একটি প্রশ্ন আমার করেছে, বাংলাদেশে বর্তমান সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ প্রসঙ্গে আমি এই জঙ্গিবাদ প্রসঙ্গে বিরতির পরে এসে আলোচনা করব আপনার সাথে। দর্শক, ছাত্র রাজনীতি নিয়ে আমরা আরো কথা বলবো একটা ছোট বিরতির পরে। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন 3গ, কথা বলছি ছাত্র রাজনীতি নিয়ে। সাথে আছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং হাবিবুর রহমান হাবিব। যে হাবিব সাহেব যে কথা বলছিলেন, আমি জঙ্গি প্রসঙ্গে আসছিলেন। হ্যাঁ, জঙ্গি প্রসঙ্গে আসছিলাম। জঙ্গি প্রসঙ্গে আমি যে কথাটা বলছি, আজকে ছাত্র রাজনীতির অনুপস্থিতির কারণে কিন্তু জঙ্গিবাদ এত মাথা তারা দিয়ে উঠেছে। ধরেন প্রত্যেকটা সরকারি বিশ্ব, যেমন ও একটা প্রশ্ন করেছিল যে বলেছেন যে ভর্তি হওয়ার সময় তারা বিজ্ঞাপন দেয় রাজনীতি মুক্ত। রাজনীতি মুক্ত হতে পারে না। তাকে তো ছাত্র রাজনীতি করলেই যে ধ্বংস হয়ে যাবে, ছাত্র রাজনীতি করলেই যে শিক্ষা ক্ষেত্রে সবাই পিছিয়ে পড়বে তা না, যদি সঠিক ছাত্র রাজনীতি করে থাকে।
যে সন্ত্রাসবাদ এবং ছাত্র রাজনীতি করার মধ্যে যদি কোনো পয়সা করি উপার্জনের কোনো সুযোগ না থাকে, যেন আমাদের ছিল না। আমাদের ভিতর কেউ কেউ করে নাই ওই সময়, তা না। আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমরা চিন্তাই করি নাই। একটা টেন্ডারে অংশগ্রহণ করতে হবে, একটা বিশ্ববিদ্যালয় কোটি কোটি কাজ হচ্ছে, সেখানে আমার 50,000 1 লাখ টাকা ভাগ পাইতো, আমি তো কল্পনাই করি নাই। মধুর ক্যান্ডারে ফাও খেতে হবে চিন্তা করি নাই। আমি মনে হয় বাংলাদেশে একমাত্র ছাত্র নেতা যে আমি আসার সময় টোটাল বিল পরিশোধ করে আসি। এই জন্য অরুণ মাঝে মাঝে যখন বাকিদের নাম লেখে পেপারে আসে, আমার নামটা যখন আসে না, তখন খুব দুঃখ করে যে কেন আমি পরিশোধ করলাম। আমি অরুণকে বললাম তুমি লিখতে পারো না, হাবিবি পরিশোধ করে গেছে, তোমাকে বঞ্চিত করো কেন? এটা আমার কাছে ছিল অকল্পনীয়। আর এখন ফার্স্ট ইয়ারে একটা ছেলে ভর্তি হয়, প্রথমেই মনে করে সরকারি দল করলুক আর বেসরকারি দল করুক। এখন তো বেসরকারি দলে মানে সুযোগ নেই যে আমি স্পোর্টস কাউন্সিলে যাবো, অমুক জায়গায় টেন্ডার বাজিতে অংশগ্রহণ করবো, কোটি টাকা কামাই করবো, এই যে অবস্থা। এবং আজকে জঙ্গিবাদের ক্ষেত্রে আমি বলি এই বিষয়টা ছাত্রদের ঢালাওভাবে কি বলাটা ঠিক হচ্ছে? ছাত্রদের তো কেউ না কেউ পরিচালিত করে, যেই না তারপরে সুযোগটা তারা পেয়ে গেছে। তো এই সুযোগটা তো আগে ছিল না, এই সুযোগটা এখন হয়ে গেছে। এবং দেখেন আজকে জঙ্গিবাদের যে কথা আমি বলি, যে ছাত্রদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন ফার্স্ট ইয়ারে ভর্তি হলো 1,000 ছেলে মেয়ে, প্রত্যেকটা সংগঠন কিন্তু তাদেরকে টানতো, ভাই তুমি আসো আমার দলে, তুমি আসো আমার দলে, এবং মেধাবীদেরকে টানতো। হ্যাঁ, এবং এখন তো কেউ কাউকে টানে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গেলে পরে এরা কোনো ক্যাম্পাস পান, এরা কি আশ্চর্য ব্যাপার। নিচে রেস্টুরেন্ট, উপরে বার, তার উপরে ব্যাংক, তার উপরে তার মাঝখানে বিশ্ববিদ্যালয়, তার উপরে বাসা বাড়ি। আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এফএস হল থেকে ওই ইতে কলাভবনে হেঁটে 1 কিলোমিটার উপরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় জহল থেকে কলাভবন যদি 1 কিলোমিটার উপরে। আর এখন দোতলা 3তলা অন্য অন্য মাঝখানে হলো বিশ্ববিদ্যালয়। শিখবে কি যাবে কোথায়? যাওয়ার তো কোনো উপায় নেই, খেলাধুলার ব্যবস্থা নেই, কোনো কিছুই নেই। তারপরে ছাত্র রাজনীতির কোনো ব্যবস্থা নেই বলেই কিন্তু আজকে জঙ্গিবাদের এই উত্থানটা এত দ্রুত বেড়ে যাচ্ছে। জঙ্গিবাদ আজকে এই যতই যাই বলুন, সরকার আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ডাকছে, আর আপনার সরকারি বিশ্ববিদ্যালয়কে ডেকেছেন, কিন্তু মূল জায়গাটা আপনাকে যেতে হবে। আজকে যদি মুক্ত কণ্ঠে আমরা সবাই কথা বলতে পারতাম, সবাই যদি রাজনৈতিক চর্চা করতে পারতাম, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যদি ছাত্র সংগঠনগুলো যদি ক্রিয়াশীল হতো, মাঠে ময়দানে মূল রাজনৈতিক দলগুলো যদি দাবি দাওয়া নিয়ে সরকারের বিভিন্ন অরাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে, যেমন বঙ্গবন্ধু কথা বললেন যে উনি 4th শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করতে বহিষ্কার করেছেন, আমরাও তো করেছি। আমরা এই দেশের ছাত্রদের বৃত্তি বাড়ানোর জন্য আমরা আন্দোলন করেছি, শিক্ষক কর্মচারীদের গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি, আমরাও করেছি। কিন্তু এখন তো সেই পরিবেশ নাই। জি, আমরা আবারও সেই আলোচনা আসবো। আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আসি। হাবিব স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, হাবিব স্যার কিছুক্ষণ আগে বলে গিয়েছিলেন যে এখন বর্তমান প্রেক্ষাপটে যে আওয়ামী লীগের সময় যে ছাত্র দলরা ক্যাম্পাসে মিছিল মিটিং করতে পারে না, আবার বিএনপির সময় ছাত্রলীগরা মিছিল মিটিং করতে পারে না, তার জন্য আসলে আমাদের সমস্যাটা কোথায়, বা তা থেকে উত্তরণের পথ আছে কি? এই আমার প্রশ্ন ছিল। জি, ধন্যবাদ। হ্যাঁ, তার থেকে উত্তরণের পথ একটাই, আমরা যারা রাজনৈতিক দলগুলির নেতৃত্ব যারা দিচ্ছে, বেশ করে যারা আমরা সরকারি দলের যখন আমরা মন্ত্রিত্ব যাদের মন্ত্রিত্বের দেশ চলে বা যারা দেশ চালায়, তাদেরই এখান থেকে বেরিয়ে আসতো। এই দেশটা তো সবার জন্য। এই দেশটাতে যখন বিএনপি ক্ষমতা আছে তখন বিএনপির জন্য না, যখন আওয়ামী লীগ ক্ষমতা তখন আওয়ামী লীগের জন্য না। আজকে কি হয়েছে? আজকে মনে হচ্ছে এই দেশে কারোরই কোনো অধিকার নেই, কারোর কোনো কথা বলার অধিকার নেই। এটা হতে পারে না। অনৈতিকতা যে অবক্ষয়, গণতান্ত্রিকতা, গণতান্ত্রিক অবস্থার কোনো ব্যবস্থা নাই বলে কিন্তু আজকে দেশ এই জায়গায় আপনার চলে গিয়েছে। জি, আমরা আরো দুটো কোশ্চেন একসাথে নেব। জি, আমি শাহনাজ আক্তার দিনা বলছি, ইডেন কলেজ থেকে। আমার প্রশ্ন দুজনের কাছেই। আমাদের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে সংসদ নির্বাচন বন্ধ আছে, কেন বন্ধ আছে? আর এক্ষেত্রে কি এটা মনে হয় যে এই সংসদ নির্বাচন বন্ধ আছে বলে তারা রাজনৈতিক চর্চা করতে পারছে না, আর এজন্যই বিভিন্ন রকমের জঙ্গিবাদ এবং উগ্রবাদের তারা জড়িয়ে পড়ছে? জি, ধন্যবাদ। এরপরে আমি মোহাম্মদ সাজ্জাদ হাসান, আমি চাকরিজীবী। আমার প্রশ্ন জাফরুল্লাহ স্যারের কাছে। স্যার, প্রত্যেকটা সংগঠনের একটা মূলনীতি থাকে, তো ছাত্র সংগঠনের মূলনীতি আছে। তা আমার মনে হয় মূলনীতিগুলো অবশ্যই খুব ভালো, সেখানে বিধ্বংসী কোনো অস্থিতিশীল কোনো মূলনীতি নেই। তা আমার প্রশ্ন হলো যে এই মূলনীতি অনুযায়ী চলানোর জন্য কি করণীয়? জি, আমি ওই প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, এটা অনেকটাই তো ছাত্র সংসদ নির্বাচন হলে তো এই জঙ্গিবাদের এভাবে উত্থানটা হতো না। ছাত্র সংসদ হলে কি হয়, আজকে ডাকসুর ভিপিকে এখন বর্তমান বাংলাদেশের মধ্যে তোফায়েল আহমেদ, সবাই নাম জানে। তারপরে আসছে রাহাত খান মেনন, এক সময় ভিপি ছিল, মতিয়া চৌধুরী জিএস ছিল, এর অনেকেই তার পরবর্তী সময় এই আজকে মাহমুদুর রহমান মান্না, যদিও সে আজকে নির্মম জীবনযাপন করছে, ডাকসুর জিএস ছিল, কি ডাকসুর ভিপি ছিল, চিটাগাংয়ের ইউনিভার্সিটি চাকসুর জিএস ছিল সে। এতে হয় কি, ছাত্ররা কলেজে যখন থাকে ওই এলাকায় যখন একটা ছেলে ছাত্র সংসদের ভিপি বা জিএস হয়, ওই এলাকায় কিন্তু অনেক সম্মানিত হয় সে।
সবাই দেখে তাকে সম্মান করে যে ছাত্রদের প্রতিনিধি। তখন ওরাই ছেলেরা যদি অন্য পথে না যায়, তারা তখন ওই সাধারণ ছাত্রদেরকে তার দলে ভিড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকে, যে কারণে এই জঙ্গিবাদ, এই যে ঘরের ভিতরে বসে ল্যাপটপ, তখন তো আমাদের আমলে ছিল না, এগুলি টেপার মধ্য দিয়ে বিভিন্নভাবে ফেসবুক দেখে আজকে এইভাবে উৎসাহিত হচ্ছে। ছাত্ররা যদি থাকতো তা সে ক্যাম্পাসে গিয়ে প্রতিযোগিতা করতো যে আমি নেতা হব, নেতা হওয়ার পর আমি জিএস হব, আমি ভিপি হব, তাহলে তার মাথায় অন্যান্য ছাত্রদের সাথে তার যে সংমিশ্রণ, এই মিশ্রণের বলতে সে প্রবণতা বাড়তো, তখন সেই জঙ্গিবাদের দিকে সে ধাবিত হতে পারতো না। না। জি, আপনার বক্তব্য স্পষ্ট জাফরুল্লাহ স্যার। আজকে যেটা ছাত্র রাজনীতিটা থাকতেই হতো, তাদের প্রত্যেকের কয়েকটা আদর্শ থাকতো। একটা হলো শিক্ষার বিষয়ের উন্নয়নের ব্যাপারে, সাংস্কৃতিক জগৎ, খেলাধুলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই ধরেন, জগন্নাথ হলের একটা খেলার মাঠ আছে, অন্য বিভাগে খেলার জন্য সব বিভাগের তো মাঠ নাই, তারা ওই খেলার মাঠটাকে ব্যবহার করে, ওটার জন্য 20,000 টাকা দিয়ে ভাড়া নিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই বিভাগ 20,000 টাকা দিয়ে ভাড়া নিতে হয়, ফলে ওই বিভাগ আর আন্তঃবিভাগীয় যেটা স্পোর্টস ছিল সেটা নাই। মেয়েদের কথা তো বাদে দিলাম, মেয়েদের তো দুটাই মাত্র হল বোধহয় এখনো। বিশ্ববিদ্যালয়ের হলগুলির মধ্যে প্রতিযোগিতা হতো। ভালো, আপনিও বলেছেন যে ভালো ছাত্রকে কে টেনে নেবে, ভালো ছাত্রকে টেনে নেবে, ভালো ইটা থেকে তাকে নিয়ে নেওয়া। প্রত্যেকে বলতে আমার এখানে সেই মেট্রিকে ফার্স্ট হওয়ার মেয়েটা আছে, ওখানে ইন্টারমিডিয়েট এটা আছে, এই হলে ভালো, তার মানে সে পড়াশোনা তার ভালো হবে। মাস্টারদের আজকে ওই জিনিসটা নাই। আজকে থাকলে কি হতো, যেমন কি ধরেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমরা সবাই ফেনা উঠিয়ে ফেলি, কিন্তু কোনো একটা ছাত্র সংগঠন কি আজকের দিনে খেয়াল করেছে এই 27শে জুলাই 1971 সনে প্রবাসী সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশকে স্বাধীনতার পরে 9টা অঞ্চলে ভাগ করবেন, তাদের স্বাধীনতা, সুষ্ঠু গণতন্ত্র এবং সুশাসনের জন্য। যেটা বঙ্গবন্ধু উনার ইতিহাস যখন উনি 65টা জেলা করলেন, এইগুলি নিয়ে ডিবেট হওয়ার দরকার ছিল। 65টা করবো না প্রবাসী সরকারের 9টা করবো, বা এইসব জিনিসটা আলোচনায় নাই। আজকে আমি যে কথাটা বলছিলাম, কেন্দ্রিকতার ফলে কী হচ্ছে, মাস্টার সাহেবদের ভাগ বাটোয়ারা বেড়েছে, ছাত্রদের সুযোগ সুবিধা বাড়েনি। ছাত্ররা কি আছে, তাদের ওই পুরানো, আমার আমলেও যেমন ওই 18 টাকা বেতন ছিল, এখন বোধহয় 22 টাকা, সেইটা রয়ে গেছে। কিন্তু অপরপক্ষে ইভিনিং করে সেখানে কিন্তু 1000 টাকা কামাচ্ছেন ওনারা। আজকে যদি হতো একটা না কেউ যদি হতো, আজকে তো 22 টাকা হতে পারে না টিউশন ফি, আজকে বিশ্ববিদ্যালয় 500 টাকাই হবে, কিন্তু ওই 500 টাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগেই থেকে যাবে। আজ যদি বিভাগ পরীক্ষা নিত, তাহলে বিভাগের উন্নয়ন আসতো, তাদের বইপত্র আসতো, জার্নাল আসতো, খেলাধুলার সুবিধাটা আসতো, এইসব তর্ক আর বিষয়তে। আজকে জঙ্গিবাদের, আজকে আমি এটা নিশ্চিতভাবে বলা যায়, আজকে যদি ছাত্র সংসদ থাকতো, আজকে ছাত্রদের যদি বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক, দর্শন আলোচনা করার সুযোগ থাকতো, তারাই জঙ্গিবাদকে ঠেকাতো, তারাই খুঁজে বের করতো যে তারাই খুঁজে বের করতো উত্তরটা কি। তারা আজকে প্রধানমন্ত্রীকে বলতে হতো না তারা পরবর্তী জন্মে হুরপরি পাবে বলে তারা সব জঙ্গি হচ্ছে। এরাই বলতো, ছাত্ররাই বলতো ভাই হুরপরি হলে তুমি ছাত্রলীগ করলে কয়টা পাবা, ছাত্র দল করলে কয়টা পাবা। এইসব তর্ক বিতর্কের মাধ্যম দিয়ে জিনিসটা অনেক বেশি হতো। আমি সেই জন্য মনে খুঁজে পাওয়া যেত। আর আজকের যেমন ধরেন যে কোনো ঘটনা নিয়ে আলোচনা, কালকে পুলিশ বলেছে একটা বিরাট বিজয় করেছে, সত্য বিজয় তো আসলে করেছেন প্রধানমন্ত্রী। উনি তো বলেছেন, উনি তো কিছুদিন আগে বলেছেন অগাস্ট মাসে বিপদ হতে পারে, আরও হতে পারে, তারই প্রেক্ষিতে করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে আজকে আলোচনা হতো 1000 লোকের চারিদিকে ঘেরাও করে এক জাহাজবাড়ি থেকে 5 জনকে ধরতে পারল না, তারা তো আত্মহত্যা করে নেই, তোমার গুলিতে মারা গেছে। একটা জিনিস খেয়াল করতে হবে, এটা সব পুলিশের গুলিতে মারা গেছে। এইসব জিনিসগুলো আজকে সংসদ থাকলে আমরা পুলিশকে অনেক বেশি তারা এফিশিয়েন্ট হতো, তারা ঘুষ বাণিজ্যে যেতে পারতো না। আজকে ছাত্র সংসদ থাকলে ছাত্রের কাছে পুলিশ ঘুষ চাইতে সাহস করতো না। আমাদের ছাত্রের কাছে কোনোদিন পুলিশ ঘুষ চায়নি, বরঞ্চ থানাতে ধরে নেওয়া যাওয়ার পরও কইছে ভাই আপনারা এত উচ্চ শিক্ষা পরে চা খাবেন নাকি, চা খান, চেয়ারটা টেনে দিয়েছে, মাটিতে বসায় নেই, সেটা রাত্রি পর্যন্ত বাইরেই বসিয়ে রেখেছে, যে হাজতে পাঠায়নি, সম্মানটা দেখিয়েছে। আজকে এই সম্মানটা ছাত্রদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং এই দায়িত্বটা রাজনৈতিক নেতাদের। মানে হাবিব, আপনি একটা কথা বলেছেন যে আপনারা সে সময় সর্বদলীয় ছাত্র ঐক্য আপনারা করেছিলেন এবং সেটা সফল হয়েছিল, তাহলে সেই জায়গা থেকে এখন সেই প্ল্যাটফর্মটা কি করা সম্ভব? না, এখন তো ক্যাম্পাসে তো টোটালি
অন্য সংগঠন তো অনুপস্থিত। সরকার এখনো ইচ্ছা করলে পারত। এইবার শুনুন, আপনি যে কথা খুব একটা ভালো প্রশ্ন আপনি করেছেন, সেটি হলো যে এই সুযোগটা কিন্তু এখন আসছে, এবং এই সুযোগটা কে দিয়েছেন? বেগম খালেদা জিয়া। 5ই জানুয়ারি নির্বাচনকে তো বিএনপি পূরণ করে না, নির্বাচনটা সুষ্ঠু হয়নি বলে বিএনপি বা 14 দলের বাইরে যারা, তারা সবাই মনে করে, শুধু বিএনপি না, কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে কামাল হোসেন, কাদের সিদ্দিকী, সবাই। তো যে দেশের প্রধানমন্ত্রীকে বিরোধী দলের নেতা একসময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া মানেন না, দেশের স্বার্থে, জঙ্গিবাদ নির্মূলের স্বার্থে বেগম খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্য করার জন্য। এবং এই জাতীয় ঐক্য যদি আজকে সরকার যদি গ্রহণ করে নেয়, তাহলে প্রধান হবেন কে? নিশ্চয় প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া তো হবেন না। যখনই এটা প্রধান হবেন, তার ছাত্র সংগঠন ওরা ডাক দেবে, ভাই আসো, সব ভুলে যাও, এখন দেশকে বাঁচাতে হবে, জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, আসো ছাত্র ইউনিয়ন, সবাই আসো। তাহলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা, ছাত্র সংগঠন জন্য এখন ছাত্রলীগের বড় সরকারি দল, তাহলে ছাত্রলীগের আন্ডারে আজকে সব ছাত্রদল সবাই মিলে সেখানে যেত, সেখানে গিয়ে তারা ক্যাম্পাসে হলে হলে তারা করতো যে ভাই জঙ্গিবাদ, বা এভাবে বোঝানোর চেষ্টা করতো। এটা কিন্তু তারা সুযোগ, কিন্তু সরকার তো সুযোগ এখনো সম্ভব নয় কেন? একটা শব্দ যোগ করতে চাচ্ছি, এই ছাত্র সংগঠনগুলিতে আজকে এদের এই টেন্ডারবাজি, টাকা পয়সার কারণটা হলো এদের অনেকেরই বয়স বেশি, বিয়ে করে ফেলেছে, আর কতদিন শ্বশুরের পয়সায় খাবে না। তবে সেটা কিন্তু ছাত্রলীগের সব ছাত্রদের আমি বলছি, এইটা একটা আমাদের ঐক্যমতে পৌঁছা দরকার। কোন ছাত্র সংগঠনের 25-26 বছরের বেশি বয়সী কেউ নেতৃত্বে দিতে পারবে, তার সমর্থক হতে পারবে, হতে পারবে, কিন্তু নেতৃত্বে যাবে থাকতে পারবে না। একটা প্রশ্ন জানার ছিল যে কথাটি এসছে যে বিশ্ববিদ্যালয়ে এখন তারা অ্যাড দিচ্ছে যে ধূমপান এবং রাজনীতি মুক্ত। ধূমপান মুক্ত সেটা ঠিক আছে, তো রাজনীতি মুক্ত যে কথাটা লিখছে, আপনি সেটার পক্ষে না বিপক্ষে? আমি বলতে চাচ্ছি যে রাজনীতি থাকবে, তো দলীয় রাজনীতি থাকবে না। এরা যেটা মিন করে, যেমন আমরাও বলি যে গণবিশ্ববিদ্যালয় আছে, আমরা কোনো এটা আওয়ামী লীগ, বিএনপি বা সিপি কারো কোনো দলীয় রাজনীতি করা যাবে না, কিন্তু ছাত্ররা তাদের নিজস্ব রাজনীতি করতে হবে। ছাত্রদের রাজনীতি কী হবে? শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা, সংস্কৃতি, পৃথিবীর বাংলাদেশের উন্নয়ন, সেটা এটা বলতে কিন্তু আমি বলছি কাউন্সিল হলো না, কাউন্সিল তার নির্বাচিত হতে হবে। কাউন্সিল এটাও একরকম ভাতা। কাউন্সিল মানে আমার মর্জি মতো, যে আমার খুকুর মতো চলে, ভাইস চ্যান্সেলর সাহেবের ইশারা দিলেই ওইখানে একটা গন্ডগোল লাগাই দেবে, করবে, সেটা এইটাতে। তারা কেন ইউনিভার্সিটির বাজেটে পার্টিসিপেট করতে পারবে না? তারা কেন প্রশ্ন উঠাবে না এতগুলি কেন প্রশ্ন উঠাবে না 4টা ফার্স্ট ক্লাস পেয়েও ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির চাকরি পায়নি বিকজ সে শিবির করেছে বলে? শিবিরকে আমি কোনো মতেই সমর্থন করব না, তাকে সেটা থাকাই উচিত না, কিন্তু শিবির থেকে থাকে ওর ছেলেটাকে শিবির করেছে বলে তাকে অথবা ছাত্র দল করেছে বলে, অথবা কোনো দল করে না বলে, এমনও হয়েছে। এইসব জিনিসের ছাত্র সংসদ থাকলে তারা এইসবের পক্ষে থাকতো। তারপর তারাই প্রশ্ন উঠাতো, এতগুলি ক্লাসের মধ্যে এতটা ক্লাস হয়নি, এইসবের কথা। আজকে বই নেই, আমার লাইব্রেরিতে বই নেই, সেই কবেকার বই রয়েছে। তারা বাজেটে দেখতো যে সেখানে নতুন সংস্কার, এনাফ কম্পিউটার আসছে না, ওয়াইফাই নাই, সেটা কয় পয়সাই লাগে। সারা ক্যাম্পাসকে করে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির এত লক্ষ লক্ষ কোটি টাকা আয় করেন তারা, সেখানে তাদের এই কথা। এইসব জিনিসের জন্য ছাত্র সংগঠন, ছাত্র সংসদের নির্বাচন, এটা জাতির স্বার্থে এটা অপরিহার্য। এর মধ্যে অকারণে আমরা বিতর্ক করে এটাকে ডিলে করার কোনো কারণ নেই। তো একটা কথা আমি যোগ করতে চাই, এটাও মাননীয় প্রধানমন্ত্রীকে নিশ্চিত করতে হবে। আজকে উনি যেভাবেই আসুক না কেন, আজকে উনারই দায়িত্ব যে সকল ছাত্র সংগঠনকে নির্ভয়ে, নির্ভাবনায় তারা চলাফেরা করার অনুমতি দিতে হবে। উনাকে নিশ্চিত করতে হবে। আর পুলিশকে এই সমস্ত তাদের লাঠিয়াল হিসাবে ব্যবহার করাটা সরকারের জন্য অত্যন্ত ভুল কাজ। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, এ পর্যায়ে নেব আরো একটা বিরতির পর কথা বলবো আবারও ছাত্র রাজনীতি নিয়েই। তখন অতিথি থাকবেন দুজন বিশিষ্ট সাংবাদিক, আব্দুল আউয়াল ঠাকুর এবং মাসুদুল হক। আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন 3গ এবং আমরা কথা বলছি ছাত্র রাজনীতি নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক আব্দুল আউয়াল ঠাকুর এবং ইউএনবির সিনিয়র করেসপন্ডেন্ট জনাব মাসুদুল হকের সাথে।
শুরু থেকেই আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমে আমি জনাব আউয়াল ঠাকুর আপনার কাছে আসতে চাই যে আপনারা যে সময়ে রাজনীতি করেছেন আর এখনকার যে রাজনীতি চলছে, সেই রাজনীতির ভিতরে মূল পার্থক্যটা কোথায় এবং সেই রাজনীতি কি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা? দেখুন, যে বিষয়টি নিয়ে আপনি তুলেছেন এটি সময়ের অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই স্পর্শকাতরতা লাভ করেছে মূলত আমাদের রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্য দিয়েই। ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি এই দুটো বিষয়কে যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমত আমাদের দেখতে হবে দুটোর পার্থক্যটা কোথায়। আসলে রাজনীতিটা হচ্ছে সমাজের মাথা এবং এই মাথাটা পরিচালনা করেন রাজনীতিবিদরা। কিন্তু ছাত্র রাজনীতি শব্দটা যখন আমরা ব্যবহার করি, তখন সেখানে একটা শব্দ বিশেষণ যুক্ত করে দেওয়ার ফলে এর একটি আলাদা চরিত্র দাঁড়ায়। অর্থাৎ ছাত্রদের রাজনীতি কতটা করা যায় এবং কতটা রাজনীতির সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। প্রথম কথাটা হচ্ছে ছাত্র রাজনীতিটা কি। আমরা যে ধারণাটা এখন দেখছি, এটাই কি ছাত্র রাজনীতি, অথবা আমরা যেভাবে অভ্যস্ত হয়ে উঠেছি এটাই কি ছাত্র রাজনীতির মূল প্যাটার্ন? আমার মনে হয় এটা একটু দেখা দরকার। বা এই অঞ্চলে যদি আমরা ব্রিটিশ আমল থেকে যদি দেখি, তাহলে তিনটে জিনিস আমাদেরকে মনে রাখা দরকার। একটা হচ্ছে সময় উপযোগিতা, দেশ উপযোগিতা এবং যুগ উপযোগিতা। আমরা যদি দেশের সাথে মেলাই, তাহলে আমরা দেখতে পাই খুব সংক্ষিপ্ত ইতিহাসের মধ্যে যদি আমরা আসি, তাহলে দেখা যায় যে এই দেশটা একসময় শাসিত হতো, সর্বশেষ মোগলদের দ্বারা শাসিত হয়েছে, সেখান থেকে ইংরেজরা এসছে। এই যে মোগল এবং ইংরেজ, এই দুটো সমন্বয়ের মধ্যে কিন্তু রাজনীতিটা ঢুকে গেছে। আমরা দেখি যে ইতিহাস আমাদেরকে কি বলে। ইতিহাস বলে যে মোগল ছিল একটি মধ্যযুগের শাসন ব্যবস্থা, সেখানে রাজারা শাসন করত। সেখান থেকে যখন ব্রিটিশরা আসলো, তারাও কিন্তু সেই কলোনিয়াল শাসন, সাম্রাজ্যবাদী শাসনটা চালু করলো। কিন্তু ব্রিটিশ শাসন এবং মোগল শাসনের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো এই যে মোগলদেরকে এদেশে ওরা বিদেশি মনে করতো না, আর ইংরেজদেরকে তারা বিদেশি মনে করতে শুরু করলো। এর একটি কারণ কি? কারণ মোগলরা দেশের উন্নয়ন করেছে, দেশের কাজ নিয়েছে, দেশেই থেকেছে। ইংরেজরা কিন্তু দেশ থেকে ট্যাক্স নিয়েছে, চুরি করেছে এবং তারা বিদেশ গিয়েছে। এই যে একটা মৌলিক পার্থক্য, এই পার্থক্যটার মধ্যে কিন্তু আমাদের একটি রাজনৈতিক সূত্রবদ্ধতা রয়েছে। আমরা সাধারণভাবে বলি এই দেশের ইতিহাস 1000-1500 বছরের পুরনো। তার 1 থেকে 1500 বছরের পুরনো যে সময়টা, সেই সময়টা কি ছিল? আমরা যদি একটু পিছনে ফিরে যাই, তাহলে দেখা যাবে সেই 6ষ্ঠ শতক থেকে শুরু করে আমরা যে চিন্তা চেতনা, নিজেদের মধ্যে একটা রাজনৈতিক ভাবনা, একটা আত্মনিয়ন্ত্রণ অধিকার, একটি বৌদ্ধ ভিক্ষু, তারপর সেই সমস্ত জিনিসটা মিলতে 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 আমরা যখন একেবারে 1971 পর্যন্ত আসি, রক্তাক্ত স্বাধীনতার মধ্যে যখন আমরা ঢুকে পড়ি, তখন কিন্তু আমরা দেখি 3টি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা অতিক্রম করেছি। একটি হচ্ছে সেই পাল বংশ থেকে শুরু করে, গোপাল থেকে শুরু করে একবারে মোগল পর্যন্ত এক ধরনের ব্যবস্থাপনা ছিল, কারণ তারা সকলেই দেশি ছিল। এরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেশি। এবং আপনি আরেকটা জিনিসও খেয়াল করবেন যে ব্রিটিশ শাসনের আগে ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা শব্দটা ছিল না। ব্রিটিশরা কিন্তু ভারত দখল করেছে যুদ্ধ করে নয়, ছলে বলে কৌশলে। হয়তো এর সাথে বিশ্বাসঘাতকতা, মির্জাফর যাই থাক না কেন, মূল বিষয়টা হচ্ছে যুদ্ধ না করে একটি দেশ তারা দখল করে নিচ্ছে। সুতরাং যুদ্ধ না করেই কিন্তু তারা প্রায় 200 বছর শাসন করেছে। এই যে যুদ্ধ না করে শাসন করাটা, এটার মধ্যেই কিন্তু একটি রাজনীতি রয়েছে। এই রাজনীতিটাকে যদি আমরা খুব সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাই যে 1757 থেকে 1857 পর্যন্ত এই যে একটা লম্বা সময়, অর্থাৎ আপনি দেখবেন যে 1757 সালের কিছু কালের মধ্যেই কিন্তু ভারতে ফকির এবং সন্ন্যাস বিদ্রোহ শুরু হয়। এবং এই ফকির এবং সন্ন্যাস বিদ্রোহটাই একসময় 1857 প্রথম স্বাধীনতা সংগ্রামে রূপায়িত হয়। কিন্তু স্বাধীনতা আমরা লাভ করতে পারলাম না। কেন পারলাম না? এই যে না পারার মধ্যে কিন্তু একটা রাজনীতি আছে। সুতরাং এটি জাতির একটি অধ্যায়। 1857 থেকে যদি আমরা 1947 পর্যন্ত চলে আসি, তাহলে দেখা যাবে যে এই সময়টা কিন্তু 100 বছর কোম্পানি শাসনের পরে ব্রিটিশরা ভারতের ব্রিটিশ রাজ ভারতের দায়িত্বভার গ্রহণ করলো। যখন ভারত চলে গেল ব্রিটিশ রাজের অধীনে, তখনই কিন্তু প্রকৃতপক্ষে ভারত শাসন শুরু হলো। ভারতের রাজনীতির শুরুটা হলো কংগ্রেসের মধ্য দিয়ে। এবং কংগ্রেস থেকে শুরু করে যদি আমরা এভাবে চলে আসি, আপনি দেখবেন যে 1830 থেকে একেবারে আপনার 1935 পর্যন্ত এই লম্বা সময়টার মধ্যে ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা কি? 1831 থেকে একটা সিদ্ধান্ত হয়, ব্রিটিশ সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে ভারতে যারা ইংরেজ কর্মচারী আছে তাদেরকে বিচার করা যাবে। এই সিদ্ধান্তটা যখন তারা গ্রহণ করে, তখন ভারতের ব্রিটিশ শাসকরা এর বিরোধিতা করে। সাথে সাথে কিন্তু ছাত্ররা রাস্তায় নামে।
তারা মনে করে যে এই সংশোধনীটা হওয়া দরকার। এটা কিন্তু আনুষ্ঠানিক কোনো রূপ ছিল না। কিন্তু এইভাবে যদি আমরা আসি তাহলে আস্তে 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 আমরা দেখবো একেবারে সর্বশেষ 1935 পর্যন্ত যে সময়টা, যেটাকে আমরা ছাত্র রাজনীতির খুব গোড়া বলি, সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং তার উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহরু। সুতরাং এই যে কথাটা আমরা বলছি যে ছাত্র রাজনীতির মধ্যে যে ঐক্যের বিষয়টা, সেই ঐক্যের বিষয়টা ডিসাইড করে এবং ডিটারমাইন করে জাতীয় রাজনীতি। জাতীয় রাজনীতি আপনি পর্যায়ক্রম থেকে শুরু করে একবার 1935 থেকে শুরু করে যদি একবার 48 সাল পর্যন্ত আমরা, অর্থাৎ 47-এর দেশ বিভাগের পরে পাকিস্তান ভারত সৃষ্টির পরে যদি আমরা পুরো পাকিস্তানের মধ্যে প্রবেশ করি, তখন 48 সালে এসে দেখবেন ছাত্র রাজনীতি একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে ঢোকে। এর পরের অংশটা আমরা প্রায় সকলেই জানি, অর্থাৎ 1948-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের কৃতিত্ব, এই যে সমস্ত জিনিসগুলো, একটা ভাষা আন্দোলন, 62-র শিক্ষা কমিশন রিপোর্ট, যার মধ্য দিয়ে মূলত ছাত্রদের মূলত বিকাশটা হয়েছিল। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা হচ্ছে যে রাজনীতিটা হচ্ছে জাতীয়, ছাত্ররা হচ্ছে সমাজের অগ্রসরমান অংশ, তাদের রাজনীতিটা কিন্তু মূলত প্রাতিষ্ঠানিক। ভারতবর্ষে কিন্তু ছাত্র রাজনীতি যখন শুরু হয়েছে তখন সেটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ আপনি যদি শিক্ষা কমিশন রিপোর্টটা দেখেন, ব্রিটিশ আমলেও যদি দেখেন, তাহলে আপনাকে বলতে হবে যে কি ধরনের শিক্ষানীতি হবে, কি ধরনের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্ররা তাদের উন্নয়ন সাধন করতে পারবে, কোন ধরনের এনভায়রনমেন্ট তাদের জন্য অনুকূল, এবং কোন সাগরে তারা ভাসতে পারবে খুব কমফোর্টেবলি, খুব আরামে সন্তরণ করতে পারবে। এই জিনিসটা কিন্তু ছাত্রদের জন্য আলোড়িত করেছে, আন্দোলিত করেছে, প্রভাবিত করেছে, ভাবিত করেছে, এবং এই ভাবিত করার মধ্য দিয়েই কিন্তু ছাত্রদের মধ্যে একটা নতুন চিন্তার উন্মেষ হয়েছে। ঠিক পাশাপাশি কিন্তু জাতীয় রাজনীতিও তার পরিবর্তন করেছে। জি, আমরা ইতিহাসটা জানলাম। এর পরবর্তী সময় আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আপনার সাথে আবার আলোচনা করব। জনাব মাসুদুল হক, আপনি তো সাংবাদিকতা করছেন অনেক বছর, তো আপনার লেখনীতে ছাত্র রাজনীতি প্রসঙ্গ যখনই আসে তখন কি আপনি দেখেছেন যে ছাত্রদের, যেটা আউয়াল ঠাকুর সাহেব বললেন, যে এই যে একটা আইডিওলজি, সেই আইডিওলজি কি এখন কি ফুলফিল করছে? ছাত্র রাজনীতি যারা করছেন তারা কি সেভাবে কোনো দল দ্বারা ডিটেইললি পরিচালিত হতে পারছেন, নাকি তার নিজস্ব দর্শনেই তারা পরিচালিত হচ্ছেন? আসলে এই ছাত্র রাজনীতিটা একটা মহান, আমি মনে করি আওয়াল ভাইয়ের সাথে আমি অনেকটাই একমত পোষণ করি। যেটা হচ্ছে যে আমরা যদি গত 10 থেকে 15-20 বছর আগের তুলনায় চলে আসি, তো ছাত্র রাজনীতি একটা প্রতিটা দলের রাজনীতির যদি মূল গোড়া আমরা ধরি তাহলে ছাত্র রাজনীতি। যেটা হচ্ছে যে আজকে এই বর্তমানে আগের যে প্রেক্ষিতে আমরা যেটা দেখে আসছি বা ছাত্র জীবনে বা আমার পেশায় সাংবাদিকতা যতটুকু আমি এই পর্যন্ত এসেছি, তো পূর্বে যারা ছাত্র রাজনীতি করতেন তাদের মধ্যে মেধা একটা, মানে আমরা বলতাম বা শুনতাম যেটা হচ্ছে যে মেধাভিত্তিক মানে ছাত্র রাজনীতি। এই ছাত্র রাজনীতি বা স্কুল বা কলেজগুলোতে সাংসদ না থাকার কারণে যেটা বর্তমান যেটা দাঁড়িয়েছে যে মেধা শূন্যতা হচ্ছে আমি মনে করি। কারণ এই ছাত্র রাজনীতিবিদরা একসময় কেন্দ্রীয় লিডারের নেতৃত্বে আসছেন, তারাই মিনিস্টার হচ্ছেন, তারাই প্রাইম মিনিস্টার পর্যায়ে একটা ক্ষমতা সম্পন্ন একটা ব্যক্তিত্ব দাঁড়িয়ে যাচ্ছে। তো আজকে যদি এই ছাত্র রাজনীতি যেটা আমরা সাংসদ বা যেটা ডাকসুতে যেটা ছিল আমরা যেটা শুনেছি, মানে তাদের এখনও ডাকসু যদি বলে আমরা যারা ছিল অনেক মেধাবী স্টুডেন্ট, তারা কিন্তু সেখান থেকে ছাত্র রাজনীতি জন্ম হয়েছে। কিন্তু আজকে এই ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার ফলে যেটা দাঁড়িয়েছে একদম মেধাশূন্যর কোঠায় চলে আসছে, এবং আমি মনে করি একটা শৃঙ্খলার মধ্যেও থাকছে না। ছাত্রদের মধ্যে যেটা থাকে পড়াশোনার পাশাপাশি যে হয় রাজনীতি থেকেও সে এবং পজিশন অনুযায়ী তাকে অনার করা, তো যে দিকেই যান না কেন এই ছাত্র রাজনীতি বা তার পাশাপাশি হচ্ছে খেলাধুলা বা আপনার সামাজিক যে কার্যক্রম যেগুলো থাকে, যদিও বর্তমানে কিছু সরকারি বা কলেজ ইউনিভার্সিটিতে খেলাধুলার কার্যক্রম আছে, ইংলিশ মিডিয়াম একেবারেই নাই বললে চলে। এই যে বর্তমান প্রেক্ষিতে যদি আমি যেতে হয়, যদি পুরনো একটা মানে আমাদের যে বর্তমান সিচুয়েশন, দেশের যে অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি যে ছাত্র রাজনীতি যদি সরকার এই ডিসিশনটা নিয়ে আসে যে যারা ছাত্র রাজনীতি করতে চায় এটা ওপেন করে দেয়, ছাত্র রাজনীতি করা দরকার আমি মনে করি। এই কারণে যেটা হচ্ছে যে মেধাবীরা সেখানে অংশগ্রহণ করবে। আর যদি এই ছাত্র রাজনীতি আগামী 2, 3, 5, 6, 10 বছরের মধ্যেও না আসে, তাহলে এক পর্যায়ে ছাত্র রাজনীতিটা এমনভাবে আসবে মানুষ ছাত্র রাজনীতি বলতে গেলে কিছুই বুঝবে না বা বলবেনও না। কারণ হচ্ছে যে যারা ছাত্র রাজনীতিতে আসছে আমি তাদেরকে মানে ইগনোর করছি না, এটা খুবই ভালো একটা দিক যে এর পাশাপাশি থেকে সে পড়াশোনাও চালাচ্ছে আবার রাজনীতি করছে,
কিন্তু যখন আপনি পূর্বের দিকে তাকাবেন, ডাকসু বা ভালো ভালো ইউনিভার্সিটি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী আসছেন, তাদের মধ্যে ম্যাক্সিমামই দেখবেন যে মেধাবী স্টুডেন্ট, এবং তার পিছনে 10জন স্টুডেন্ট 5জন স্টুডেন্ট যেতে কিন্তু আগ্রহ প্রকাশ করে। আর আজকে যারা রাজনীতিতে আসছে তাদের পিছনে যদিও যারা আসছে হয়তো বিভিন্ন স্বার্থে বা বিভিন্ন ইন্টারেস্ট থাকতে পারে, মেধার ভিত্তিতে নয়। আপনার কাছে আবারও আসবো, আমরা একটু দর্শক সারি থেকে প্রশ্ন নিয়ে আসি। প্রশ্ন করুন। আমি আবুল খায়ের, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো মাসুদুল হক স্যারের কথা ধরে আমি বলতে চাই যে ডাকসু নিয়ে কথা বললেন আপনি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ডাকসু নির্বাচন বহুকাল ধরে হচ্ছে না কেন? এখন পর্যন্ত কোন শক্তি তার পিছনে কাজ করছে যে ডাকসু নির্বাচন হচ্ছে না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানুষ ভাবে যে এ তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কথাটা শোনার সাথে সাথে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয় যে এ কোনো মতেই ভালো ছাত্র হতে পারে না, ভালো মানুষ হতে পারে না, কারণ সে রাজনীতি করে, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। সে নির্ঘাত চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ছুরি কাটারে নিয়ে সারা শহর দাবিয়ে বেড়ায়। এই যে একটা নেতিবাচক ধারণা, এটা কেন হচ্ছে? আমার প্রশ্নটা হচ্ছে যে মাসুদ ভাই বললেন যে সংসদ না থাকলে মেধাভিত্তিক রাজনীতি হবে না, কমে যাবে, কিন্তু রাজনৈতিক সহাবস্থান না থাকলে তাহলে ছাত্র সংসদগুলো কিভাবে কার্যকর হবে? আমার প্রশ্ন হচ্ছে আব্দুল আওয়াল স্যারের কাছে যে মানে ছাত্র রাজনীতির গোড়ার দিকে রাজনীতির যে উদ্দেশ্যটা ছিল, বর্তমানের যে উদ্দেশ্য, দুইটা কিন্তু পুরাই ডিফারেন্ট। তো এটা কেন হয়েছে? এর জন্য কি মানে এর জন্য কোন দিকটা দায়ী? জাতীয় রাজনীতি কি এর জন্য দায়ী? মাসুদ ভাই শুরু করেন। আচ্ছা, প্রথম প্রশ্ন আপনি প্রশ্ন যেটা করেছেন, ডাকসু নির্বাচন কেন হচ্ছে না, এটা আসলে সিদ্ধান্ত নিতে হলে জাতীয় সিদ্ধান্ত বিষয়টা। এটা হচ্ছে যে সরকার বর্তমান ক্ষমতায় আছে, একমাত্র সরকার প্রধান বা এই লেভেল থেকে সিদ্ধান্ত আসতে হবে, তাহলে একমাত্র আমার মনে হয় যে এটা মানে সিদ্ধান্তটা ওখান থেকে আসতে হবে, তাহলে মনে হয় মূল জায়গা থেকে ফিরে আসতে হবে, এছাড়া মনে হয় সম্ভব না। আর দ্বিতীয় যেটা বলছেন যে ছাত্র রাজনীতি করলে অনেকেই তাকে ভালো ছাত্র বলে না, ভালো মানুষ বা চাঁদাবাজি, এরকম একটা প্রশ্ন থাকে। এটা হচ্ছে যে প্রথম যে আপনি কোয়েশ্চেনটা করেছেন যে ছাত্র রাজনীতি নাই, আমি যেটা বলছি সংসদ নাই, এই কারণেই হচ্ছে যে এখন যারা আসছে তাদেরকে আমি খারাপ বলছি না। তো যেহেতু ডাকসু নির্বাচন না, এখন সরাসরি আপনি পড়াশোনা করতেছেন, কোথায় পড়াশোনা করছেন বা সে কোন ইউনিভার্সিটিতে আছে সেটা কিন্তু দেখা হচ্ছে না, তার কি লবিং আছে, তার কি ধরনের মানে তদবির আছে, সেই ক্ষেত্রে কিন্তু সে চলে আসছে ছাত্র রাজনীতিতে, হয় বড় একটা পদে বা কোনো একটা পর্যায়ে। আর যদি ডাকসু নির্বাচন বা কলেজ বা ইউনিভার্সিটিতে সেই সাংসদগুলো থাকতো, তাহলে মেধাভিত্তিক যারা ভালো স্টুডেন্ট, ওই লেভেল স্টুডেন্ট আসতো, তাকে কিন্তু তখন কোনো মতবিরোধ বা তার বিপক্ষে বা পক্ষে লোক থাকলেও হয়তো এর মধ্যে সবাই মেধাভিত্তিক থাকতো। যদি পক্ষ থাকতো, বিপক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আসতো যে সে মেধাবী স্টুডেন্ট, অতএব যে আপনার ভালো ছাত্র, এটা আসতো। এখন যেহেতু যেন তেন ছাত্ররা যদি চলে আসছে, সেই কারণেই তাকে চাঁদাবাজি বা হচ্ছে তার মেধা শূন্যতা বা ভালো মানুষ হচ্ছে না, সে এক পর্যায়ে কথাগুলো শুনতে চলে আসছে। আওয়াল ঠাকুর, একটি মৌলিক বিষয় হচ্ছে যে একটি শিশু যখন জন্মায় তখন তার প্রথম নির্ভরযোগ্য জায়গা হচ্ছে তার মা। কারণ শিশু যখন তার মায়ের কোলে থাকে তখন সে পৃথিবীর সবচেয়ে আশ্রয় এবং নিকটতম ভরসার জায়গাটায় থাকে। যদি বলেন এই মা আমার মাটি, এই মা আমার দেশ, এই মা আমার স্বাধীনতা, এই মা আমার অধিকার, তাহলে কথাটা এই দাঁড়াবে যে একজন ছাত্র যখন তার ছাত্রত্ব শুরু করে তখন সে কি দেখে, তখন তার চারিদিকের পরিবেশটা কি, এনভায়রনমেন্টটা কি তাকে বেড়ে উঠতে সাহায্য করে, নাকি সে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বড় হতে শুরু করে? প্রথমত আমি মনে করি যে আমাদের ছাত্রদের একটি বড় সমস্যা হচ্ছে রাষ্ট্র নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তা বলয়ের মধ্যে রাখে না, ফলে তাদের চিন্তাটা প্রাথমিকভাবে পরিবারের উপর নির্ভরশীল করে ফেলে। একটি পরিবার চায় তার সন্তানটি সব কিছু বাদ দিয়ে একজন ভালো অফিসার হোক, একজন ভালো আমলা হোক, একজন ভালো কামলা হোক, একজন ভালো চাকরিজীবী হোক এবং একটা সুন্দর সংসার করুক এবং মাস শেষে তাকে কিছু টাকা দিক। এটা এক ধরনের বিনিয়োগ। যখন একজন ছাত্রের পিছনে, একটা সন্তানের পিছনে পিতা অভিভাবকের এই বিনিয়োগটা থাকে, তখন সে সন্তানের চিন্তাটাকে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করতে থাকে এবং এই নিয়ন্ত্রিত অবস্থাটা বাড়তে বাড়তে যখন যে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে যখন তার মধ্যে ম্যাচিউরিটি আসে, একটা ছাত্রের মধ্যে ধরেন 18 ধরেন, 20 ধরেন, 16 ধরেন, আমরা যাই ধরি না কেন, যখন তার চিন্তার মধ্যে পরিপক্কতা আসতে শুরু করে, তখন তার মধ্যে কিন্তু ওই প্রভাবটা কখনোই যায় না। যে কারণে আপনি দেখবেন বা আমরা সবাই জানি, বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ি তখন আমাদের কাছে মনে হয় বিপ্লব হাতের মুঠোয়, কেবলমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাড়া দিলেই আমরা পতাকা উড়িয়ে বলবো এই তো সেদিন আমরা এসে গেছি। কিন্তু আজকের বাস্তবতা দেখেন, মন্ত্রিসভা দেখেন, বাইরের রাজনীতি দেখেন, যারা একসময় উদ্বুদ্ধ করেছে, যাদের জন্য একসময় মানুষ প্রাণ দিয়েছে, যাদের জন্য হানাহানি হয়েছে, যাদের জন্য সমস্ত ক্যাম্পাস উত্তাল হয়েছে, আজকে কিন্তু তারা এক আছে।
পরিস্থিতি পাল্টেছে। কেন পাল্টায় যে কথাটা আপনি বলেছেন, পরিবর্তনটা কোথায়? পরিবর্তনের দুটো দিক, আমরা একটা বলি ইতিবাচক আর একটা বলি নেতিবাচক। আমাদের দেশের রাজনীতির সামগ্রিক অবস্থাটা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে যে নিয়ন্ত্রণ অথবা তাদের মধ্যে যে রিক্রুটমেন্ট, এটার মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। জি, আমরা এই বিষয়ে আরো কথা বলবো ছোট্ট বিরতির পরে। 3 গতে আরো একটা বিরতি নেব আমরা, ফিরে এসে আবারও কথা বলবো ছাত্র রাজনীতি নিয়েই, আমাদের সাথেই থাকবে। তিন গতে আমরা কথা বলছি ছাত্র রাজনীতি নিয়ে, সঙ্গে আছেন আব্দুল আউয়াল ঠাকুর এবং মাসউদুল হক। আব্দুল আউয়াল ঠাকুর, যে কথা বলছিলেন আপনি। সুতরাং যে কথা যেখানে আমরা শেষ করেছিলাম, অর্থাৎ রাজনীতিতে নিয়ন্ত্রণ এবং রিক্রুটমেন্ট, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি আপনি বলেছিলেন যে সেটি চর্চা হচ্ছে না বলে এই অবস্থা। আমরা যদি এখনকার প্রেক্ষাপট চিন্তা করি, এখনকার যে ঘটনা, সে ঘটনার কারণে কিন্তু ছাত্র রাজনীতির প্রসঙ্গগুলো আসছে। আমরা আরো কিছু কথা শুনেছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের উপর জোর দিতে হবে। তো অনেক ইউনিভার্সিটিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে, কিন্তু ছাত্র রাজনীতি তাতে উৎসাহিত করা হচ্ছে না। এটা আপনি কিভাবে দেখেন? আমি ওই যে বললাম, ছাত্র রাজনীতিটাকে যদি আপনি রাজনীতির অঙ্গন থেকে দেখেন তাহলে একটা জিনিস হবে। এখন ছাত্র রাজনীতিতে সেটা একটা দিক আছে। আপনি যদি ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ছাত্র রাজনীতির এই প্রচলিত ফর্মটা তারা গ্রহণ করছে না, তারা রাজনীতি শেখায়, তারা রাজনীতি শেখায় কিন্তু রাজনীতি করতে দেয় না। সেখানে আপনি একটা বিবেচনা হচ্ছে যে ছাত্রদের কাজ হচ্ছে শেখা, ছাত্রদের কাজ কিন্তু প্র্যাকটিস নয়। এবং ছাত্রাঙ্গ অধ্যয়নতপ বলেন আর স্টুডেন্টের সাথে স্টাডি বলেন, যেভাবেই বলেন, ছাত্রদের কাজ হচ্ছে শেখা। এখন সে যদি বইয়ের পরিবর্তে শিখতে গিয়ে লাঠি হাতে নেয় বা জিন্দাবাদের মুর্দাবাদের মধ্যে চলে যায়, তখন কিন্তু সেশন জটটা চলে আসবে। তার যে অর্থাৎ তার উপর যদি বড় ভাইদের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হয়ে যায়, আজকে যেমন ধরেন যে কোনো একটা ছাত্র সংগঠনের সম্মেলন যখন হয়, তখন তার পাশে বসে থাকেন দলের চেয়ারপারসন, দলের সভানেত্রী, তারা বসে থাকেন। সে কিন্তু তখন জাতীয় স্ট্যাটাসে কোন ক্লাসে সে ফার্স্ট ক্লাস পাবে এটা তার চিন্তা না, তার কিন্তু পরের দিনের চিন্তা হচ্ছে ফোন করে কে বলবে তোকে কিন্তু কালকে দেখেছি। অর্থাৎ তার চিন্তায় কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন হচ্ছে। সে কি পড়বে না সে ফোন রিসিভ করবে। ছাত্র রাজনীতিটা আমাদের সমাজে যারা পরিচালনা করেন তারা তাদেরকে যেভাবে ব্যবহার করেন, এটা সাম্প্রতিক যে কোনো খবরেই আপনি দেখবেন। ছাত্রত্বের বয়স কত? একটি ছাত্র বিশ্ববিদ্যালয় এরিয়া পেরিয়ে যাওয়ার পরে তিনি কেন ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক বা নেতা হওয়ার জন্য অফিস ঘেরাও করবেন, মারামারি করবেন, মিছিল করবেন, বিভিন্ন জায়গায় ককটেল ফাটাবেন? কেন? তিনি ছাত্র ছিলেন, ছাত্র অবস্থায় নেতা থাকবেন, ছাত্র চলে গেলে তিনি তার কর্মজীবনে যাবেন। কিন্তু আমাদের সময় দেখেন, ছাত্র রাজনীতি না করেও যারা সমর্থক ছিলেন, এরকম বহু আমলা, বহু বড় বড় দায়িত্বশীলরা রিটায়ার করে রাজনীতিতে এসেছেন, তারা কিন্তু মন্ত্রী হচ্ছেন, দেশ চালাচ্ছেন। আপনি হিসাবটা যদি মেলান তাহলে দেখবেন যে ছাত্র রাজনীতিতে যারা তুখুট ছিল তার মধ্যে হয়তো কিছু লোক আপনি পাবেন যারা হয়তো পরবর্তীকালেও তুখুট ছিল, কিন্তু রাজনীতিতে যারা দাঙ্গাবাজিতে তুখুট ছিল তার কতজন রাষ্ট্র পরিচালনায় তুখুট ছিল, এর কিন্তু স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে আছে। সুতরাং রাজনীতিটা হতে হবে যে দলেরই হোক, প্রথমত তাকে শিখতে হবে পলিটিক্সের বিষয়টা কি। পলিটিক্সটা কি মানুষের জন্য, না ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য, না মাটি মানুষের জন্য? মূল চিন্তায় যদি দেশপ্রেম না থাকে, মূল চিন্তায় যদি ভালোবাসা না থাকে, তাহলে ছাত্র শিখবে কোত্থেকে? তাহলে গলতটা তো অন্য জায়গায়। গলতটা হচ্ছে আমাদের সিস্টেমে, যেভাবে পরিচালিত হচ্ছে সেখানেই হলো গলত। সেই কথাটাই আমার মনে হয় আমাদের কোনো কোনো বন্ধুরা তুলেছিলেন যে কেন এই পরিবর্তনটা দেখেন। আপনি যদি 10 বছর, আপনি একটা কথা বলেছিলেন যে 10 বছর, 15 বছর, 20 বছর আগে তো আমি যে কথাটা বলেছিলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ এবং জওহরলাল নেহরু যদি একটি মিটিংয়ে সভাপতিত্ব করতে পারেন, তাহলে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠনের কাউন্সিল বা অধিবেশনে কেন সরকার এবং বিরোধী দলের উভয় নেত্রী উপস্থিত থাকতে পারেন না? তারা যদি উদাহরণ সৃষ্টি করেন, সে উদাহরণ আপনাকে বলি যে রাজনীতির কথা, আজকে ছাত্রলীগের সম্মেলন, ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের বেগম জিয়া দুজন কেন সেখানে চিফ গেস্ট থাকেন না? ছাত্রদলের সম্মেলনে কেন বেগম জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত থাকেন না? তারা যদি উপস্থিত থাকতেন তাহলে তাদের কথাটা, তাদের একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি গ্রো করতো, একটা কমিটমেন্ট গ্রো করতো। ইয়েস, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হারমোনি রক্ষা করব, এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তারা যদি আজকে সেই অঙ্গীকারটা করেন, তাহলে আপনি সরকারি বলেন, বেসরকারি বলেন, সন্ত্রাস বলেন, সব কিছুর মধ্যে ছাত্রদের মধ্যে
শিশু তো অভিভাবককেই দেখে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে কিছুক্ষণ আগে মারামারি করে আসছে, সে যখন এসে দেখে তার নেত্রী সেই ছেলেটাকে গায়ে হাত দিয়ে বলছে বাবা তুই কেমন আছিস, সে কিন্তু বিচলিত হয়ে যাবে, তার ভেতরে কিন্তু ভিন্ন আবেগ স্পর্শ করবে। সুতরাং হারমোনিটা স্থির হবে এবং তারা যদি মিলে যায়, অর্থাৎ রাজনৈতিক ঐক্যমতের যে বিষয়টি এখানে রয়েছে তার ভিত্তি যদি দেশ হয়, তাহলে সেটা ছাত্রদের মধ্যে অনুরণিত হবে এবং সেটা ক্রমশ বিকশিত হবে। আমরা মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই যে এই যে ছাত্র রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আসলে গণমাধ্যম কর্মীদের আসলে কি করণীয় থাকে? প্রেক্ষাপট আসলে গণমাধ্যম তো বর্তমান প্রেক্ষাপটে যা আমরা দেখি বা শুনি সেটা লেখার চেষ্টা করে, এটি স্বাভাবিক, এর বাইরে কিছু করার নেই। তবে কিছু করণীয় আছে, যেটা হচ্ছে যে ছাত্র যারা পলিটিক্যাল কাভার করেন, আমি এক সময় পলিটিক্যাল কাভার করেছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে ছাত্র রাজনীতি সচক্ষে আমি দেখেছি, বা এখন আমরা যে রিপোর্টার হিসাবে যেহেতু আমরা মাঠে ঘাটেই থাকি সেটা আমরা দেখি। তো লিখেও যেমন কাজ হবে না, আবার লিখেও কাজ করা যায়। সেটা হচ্ছে যে যে আওয়াল ভাই বলেছেন যে সিস্টেমেটিক বা একটা সিস্টেম থাকতে হবে, এটা আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন ছাত্র রাজনীতি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ হোক, ছাত্র লীগ হোক আর ছাত্র দলেই হোক, প্রত্যেকটা যেন হাইকমান্ড থেকে একটা নির্দেশনা আসে, তারপর মনে হচ্ছে কোনো একটা কিছু হচ্ছে। এই যে আমাদের মধ্যে থেকে আমি যেটা পুরনো কথা বারবারই ফিরে যাচ্ছি, যেটা হচ্ছে যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি যদি আমরা শুরু থেকেই বা এই সংসদ নির্বাচনগুলো থাকতো, তাহলে যেটা ধারাতো তার সিস্টেমেটিক বা আপনি আগে বলেছেন যে আদর্শ থাকে, এই আদর্শ কিন্তু এখন প্রতিফলিত হচ্ছে না। কারণ হচ্ছে যে প্রত্যেক একসময় ছাত্র যারা আমরা আগে যারা যেগুলো দেখেছি যে টিচার বা ছাত্র বন্ধু বান্ধব যারাই থাকে না, তাদের একটা রেসপেক্ট বা সম্মান থাকতো তাদের প্রতি। এখন যারা ছাত্র রাজনীতি করছেন তাদেরকে হয়তো অনেকে দেখে ভয় পায়। কেন ভয় পাবে? একজন ছাত্র রাজনীতি হচ্ছে যে সে মেধাভিত্তিক ছাত্র যদি থেকে থাকে বন্ধু হবে এবং ছাত্রের সুবিধা অসুবিধা দেশের স্বার্থে সে আন্দোলন করবে, যেটা অনেক এর আগে যেটা আমরা হিস্ট্রিতে যেতে চাই না, এর আগে অনেক অনেক আন্দোলন হয়েছে, যেটা হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ আজকে কিন্তু এই পর্যায়ে চলে আসছে। আপনি যদি বলেন যত আন্দোলন হোক না কেন, ছাত্র আন্দোলনের ফসলে কিন্তু বাংলাদেশ আজকে অনেক এগিয়ে আসছে। আমি যাই বলেন না এখন এই আন্দোলনটা খুবই স্ট্রং থাকে। ঠিক এই স্ট্রংটা রাখার জন্য দেশের স্বার্থে বা দেশকে আমরা ভালোবেসে যদি দেশের জন্য কিছু করতে চাই বা আদর্শ রাখতে চাই, তাহলে আমাকে উচিত হবে এই সংসদগুলো চালু করে দিয়ে এবং মেধাভিত্তিক স্টুডেন্ট এখানে তৈরি করা, এবং সেইখান থেকেই মেধাভিত্তিক যে রাজনীতিটা আসবে তারা একসময় কেন্দ্রীয় লিডার, কেন্দ্রীয় মিনিস্টার বা গভর্নমেন্ট হাই লেভেল চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে কারণে বন্ধ হয়েছে, আমাদের সরকার বা আমাদের যারা রাজনীতি করেন কেন্দ্রীয়ভাবে, তাদের হয়তো একটা ধারণা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন দিলে হয়তো সাংঘর্ষিক একটা পর্যায়ে চলে আসে, কিন্তু এর আগেও তো অথবা কর্তৃত্ব চলে যাবে বা অনেক কিছু ধারণা থেকে থাকে। কিন্তু এর আগেও তো ডাকসু বা আপনার ভালো ইউনিভার্সিটি বা আপনার এগুলোতে আপনার সাংসদ ছিল, তখন তো কর্তৃত্ব বা আপনার দেশের আমার মনে হয় যে কোনো ক্ষতি হয় নাই। এটা একটা জায়গায় যেহেতু গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক দেশে যেহেতু বহুদল আছে, অর্থাৎ বহু দলের বহু ছাত্র রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। সেইখানে হচ্ছে একই দলের মধ্যে ভালো মেধাবী বা বহু থাকতে পারে, সেখানে প্রতিযোগিতা থাকবে। অতএব এখানে কে সাংঘর্ষিক বা সংঘর্ষ হবে এই চিন্তা করে আমি যে রাজনৈতিক যে বড় দলগুলো সেই বিষয়টি চিন্তা করা উচিত। আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আসব। যে প্রশ্ন করতে চাইছি, আমি মোহাম্মদ ইমদাদুল হক, চাকুরিজীবী। আমরা যদি আবারও 10 থেকে 15 বছর আগে যেরকম ক্যাম্পাসগুলো মুখরিত ছিল সেরকম জায়গায় যেতে চাই, সেটা কি আমাদের জন্য সম্ভব? আমার নাম কামরুল হাসান, সাংবাদিক, দৈনিক জনতা। আওয়ামী লীগ বলছে যে ছাত্রদল ছাত্রদের কল্যাণে কোনো কাজ করছে না, আবার ছাত্র দলের যারা চালিকা শক্তি বিএনপি, তারা বলছে যে পুলিশের কারণে ছাত্রদল মাঠে নামতে পারছে না। কিন্তু সাংবাদিকদের ফাইন্ডিংসে অনেক কিছু উঠে আসছে, তো আপনারা আসলে কি পেয়েছেন? আমার প্রশ্ন মাসুদুল হক স্যারের কাছে, যে বলা হচ্ছে যে যেন তেন মানুষই হচ্ছে রাজনীতিতে যোগ দিচ্ছে, যার কারণে ভয় পাচ্ছে, কিন্তু মেধাবী স্টুডেন্টদের রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করার জন্য কি গণমাধ্যম কোনো ভূমিকা রাখতে পারে না? ধন্যবাদ। আমার নাম নাকিব আহমেদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার কোয়েশন হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি স্কুইজ করে রাখা হয়েছে, ইভেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন একদলীয় ছাত্র রাজনীতি চলছে, সেক্ষেত্রে আমাদের গণতন্ত্রের চর্চাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি চালু কিংবা চর্চা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে? আচ্ছা, আমি শেষ দিকে আসি, যেটা হচ্ছে যে আপনি বলেছেন যে যেন রাজনীতি যোগ দিচ্ছে বিধায় মেধাবী শূন্যতা বাড়ছে। ভালো এটা কোয়েশ্চেন। গণমাধ্যমের ভূমিকা কি? খুবই ভালো বলেছেন। অবশ্যই গণমাধ্যমের ভূমিকা আছে। যারা আমি আগেই বলেছি যে প্রত্যেকটা হাউস বা সংবাদ মাধ্যমের এই প্রতিনিধি প্রত্যেকটা বিট থাকে, তাদের হচ্ছে যে যেটা পলিটিক্যাল বিট থাকে,
সেই পলিটিক্যাল বিটে যারা আছেন, যারা আমি মনে করি যে একসময় পলিটিক্যাল বিটে হচ্ছে বড় বিট ছিল, অনেক সিনিয়র জার্নালিস্টরা এখানে কাজ করতেন, এখনও করেন, বা এখন অনেক হয়তো বা নতুন প্রজন্মে অনেক ইয়াংরা আমরা এসেছি বা নতুন যুগ হয়েছে, যেখানে অবশ্যই যেহেতু মেধাবী ছাত্র আমরা সবসময় এটাকে আমরা সেলুট বা মূল্যায়ন করে থাকি, সেই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক ইম্পর্টেন্ট। গণমাধ্যম লিখতে পারে যে আমরা অবশ্যই লেখার মাধ্যমে আমি তুলতে, আমার যে বক্তব্যটা সেটা আমার লেখার মাধ্যমে উঠে নিয়ে আসতে পারি, যেটা হচ্ছে একজন মেধাবী ছাত্র, একজন ভালো ছাত্র যদি রাজনীতিতে আসে চায় কী হতে পারে বা আমার দেশের জন্য কী মঙ্গলজনক হবে, অবশ্যই গণমাধ্যমের ভূমিকা আছে। আর দ্বিতীয়ত আরেকটা কোয়েশ্চেন যেটা করেছেন যে গত 15 বা 20 বছর আগে ক্যাম্পাস মুখরিত ছিল, সেটা কি এখন সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। প্রতিটা সময় হচ্ছে আমার বছর যাচ্ছে, সময় যাচ্ছে, আমাদের পরিবর্তন আসছে। এটা কিন্তু পরিবর্তনের আমরা সবসময় বলি যে পরিবর্তন চাই, এটা খুব ভালো একটা দিক। কিন্তু হচ্ছে যে এই যে ক্যাম্পাস মুখরিত, প্রথমত ক্যাম্পাস মুখরিত আপনি যদি করতে চান তাহলে সেখানে সাংসদ নির্বাচন থাকতে হবে, এবং সাংসদ নির্বাচন ছাড়াও সম্ভব যেটা হচ্ছে আপনার যে খেলাধুলা, সামাজিক কার্যক্রম করে। আমরা আজকের যুগে যেসব ছাত্ররা পড়াশোনা করছেন তারা ক্যাম্পাসকে অবশ্যই মুখরিত বিভিন্নভাবে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সেটা করতে পারেন, কিন্তু সেই সামাজিক অনুষ্ঠান বা সামাজিক ক্ষেত্র বা খেলাধুলা যাই বলেন না কেন, সেটা করতে হলেও ওই ক্যাম্পাস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন থাকে। সেখানে যদি আমি মনে করি ইউনিভার্সিটি, সরকারি হোক প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সেগুলো ফ্ল্যাক্সি করে দেয় যে হচ্ছে যে ছাত্র রাজনীতি নাই হোক, খেলাধুলা বা সামাজিক কার্যক্রমটাও যদি ভালো থাকে, তাহলে একজন ছাত্র বা অন্য একজনের প্রতি বিশ্বাস অর্জন বা ক্যাম্পাসের মধ্যে হাঁটাহাঁটি বা খেলাধুলা সবই চলবে। কিন্তু আজকে মানুষের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে যে ক্যাম্পাসে আমি যাব, আমি কি গুলি খেয়ে মরবো, দুই দলের সাংঘর্ষিক মাঝামাঝি পড়বো, এরকম একটা ভয়ভীতি থাকে আর কি। এই থেকে আমাদের দূরে চলে আসতে হবে, যার যার দিকে রাজনীতি করব, কিন্তু আমরা সাংঘর্ষিক দিক থেকে অন্তত ক্যাম্পাসকে পবিত্র রাখার জন্য সেটাকে আরো উজ্জীবিত করা উচিত। আরেকটা কোয়েশ্চেন করেছেন আপনি, যেটা হচ্ছে আমি খুব সংক্ষেপেই বলছি, যেটা হচ্ছে যে একদল ছাত্রলীগকে দোষারোপ করছে বা আপনার এই যে কর্মসূচি দিতে পারছে না। সেই ক্ষেত্রে হচ্ছে আসলে আমরা যে দেশে বসবাস করছি এটা হচ্ছে অত্যন্ত আমাদের একটা পবিত্র, অনেক 1971 সালে মুক্তিযোদ্ধার মাধ্যমে আমাদের দেশটা ফিরে আসছে, সেখানে ছাত্রদের অনেক ভূমিকা ছিল। তো এই যে আমরা সুন্দর একটা দেশ পেয়েছি, এই দেশে যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতিতে একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক, এখানে আমি যে অনুষ্ঠানে আসছি, গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ তিনটাই খুব গুরুত্বপূর্ণ এবং অঙ্গাঙ্গিভাবে কিন্তু জড়িত, এবং খুবই একটা সুন্দর নাম, আমি অ্যাপ্রিসিয়েট করি এসিটিভিকে। তো এই যে আপনি গণতন্ত্র যদি আজকে স্বাধীন, গণতন্ত্র যদি একদম খুব প্রসারিত গণতন্ত্র থাকে, তাহলে আমার মনে হয় না যে ছাত্রদল বা ছাত্রলীগ কাউকে এই যে আপনার কটাক্ষ বা কর্মসূচি দিতে পারছে না বা কর্মসূচি দিচ্ছে না কেন, এই প্রশ্নটা আসতো না। এটা আপনারা ভালো করে জানেন যে প্রতিটা দল যখন ক্ষমতায় আসে তখন সে চিন্তা করে তার দলটাকে কিভাবে নিয়ন্ত্রিত করে দেশ চালাবে। ঠিক এখন এক সরকার ক্ষমতায় আছে, আরেক সরকার বিরোধী দলে আছে। বড় দল যদি বলেন সেটা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ বড় দল। তো এখন যদি বিএনপিকে বলেন যে তারা হয়তো কর্মসূচি দিতে পারছেন, আপনি যেটা বলছেন সেটা কারণ হচ্ছে আপনারা ভালোই জানেন, সেটা হচ্ছে যে দেশের বর্তমান প্রেক্ষিতে যদি সরকার চায় যে গণতান্ত্রিক চর্চা হবে, প্রত্যেক দল তার স্বাধীন বক্তব্য, তার স্বাধীন কর্মসূচিতে পালন করবে, এটা কিন্তু ফ্লেক্সি করে যেতে পারে। আমি মনে করি যে এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই থাকুক না কেন, সেই গণতন্ত্রের স্বার্থে আমি মনে করি প্রতিটা দলেরই তার কর্মসূচি যদি সেটা নিরপেক্ষ এবং শান্তি শৃঙ্খলা হয়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে দলেই তখন ক্ষমতা থাকুক না কেন, এটা স্বাধীন করে দেওয়া উচিত। তাহলে আমি মনে করি যে গণতন্ত্র চর্চাটা আরো বৃদ্ধি পাবে। জি, আওয়াল ঠাকুর, একটি বিষয় আমাদের বোধহয় সকলের জানা থাকা দরকার যে গণমাধ্যমের সাথে ছাত্র রাজনীতির একটি সাংঘাতিক সম্পর্ক আছে। এই সম্পর্কটা হলো প্রত্যেকটি অফিসেই, বিশেষ করে রিক্রুটমেন্টের সাথে বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট বলে একটা জায়গা আছে, যেটাকে আমরা অনেক সময় অ্যাপ্রেন্টিসশিপ বলি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে যিনি আসেন তিনি আলটিমেটলি গিয়া বড় সাংবাদিকে পরিণত হন, এবং এটি নেওয়া হয় মূলত রাজনৈতিক সচেতন অংশের পক্ষ থেকেই। রাজনৈতিক একটা সেতু বন্ধন, যেহেতু সংবাদপত্র, মত প্রকাশ, গণমানুষ, এই তিনটি হচ্ছে জনমত গঠনের অংশ। সুতরাং সেদিক থেকে কিন্তু রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে মিডিয়ার একটি সাংঘাতিক সম্পর্ক আছে, যেটা আজকেও আমরা আলাপ করছি এবং আপনিও সে প্রসঙ্গটাই তুলেছেন। সেদিক থেকে একটি ভূমিকা রাখতে পারে এই যে রাজনীতির খবরটা, রাজনীতিটা আসলে কি। যেমন ধরেন, আমি উদাহরণ হিসেবে বলি, একটি দলের অভ্যন্তরে কেওয়াজ হয়েছে, এটি একজন সাধারণ সাংবাদিক লিখলে পরের দিন ওই অফিসে সে মার খেতে পারে, কিন্তু যে ছেলেটি ওই সংগঠন করত এবং যিনি এখন ওই কাগজের করেসপন্ডেন্ট, তিনি এটি লেখার পরে ওই অফিসে গেলে তা গায়ে হাত দিবে না, কারণ তারও বন্ধু আছে। এখানে সে একটি ভারসাম্য নির্ধারণ করছে।
যেটা জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। সংবাদপত্র যেহেতু গণমাধ্যম, মিডিয়া যেহেতু গণমাধ্যম, টেলিভিশন যেহেতু গণমাধ্যমের কাজ হচ্ছে জনমত গঠন, জনমতের জন্য, অর্থাৎ দেশের কল্যাণের জন্য যে মত, জনমত মানে পপুলার মত হতে হবে না, দাঙ্গা সন্ত্রাস আজকে এটা জনপ্রিয় হতে পারে, এটা মিডিয়ার কাজ নয়। মিডিয়ার কাজ হচ্ছে মানুষের জন্য যেটা প্রয়োজন। আরেকটি বিষয় আমাদেরকে এখানে অনেক ছাত্র বন্ধুরা কথা বলেছেন, আপনাদের মাথায় রাখা দরকার, আমাদেরও মাথায় রাখা দরকার। 10 থেকে 15 বছর আগে এবং আজকের মধ্যে একটি বড় পরিবর্তন ঘটেছে, সেটি হচ্ছে তথ্য প্রযুক্তিতে। আজকের ছাত্ররা, মধ্যবয়সীরা এবং কি প্রবীণরাও রাত জেগে যে তথ্য প্রযুক্তির সাথে ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাবে প্রভাবিত হয়ে যান, তারা কিন্তু দিনের বেলা চোখ খুলতে চান না, সূর্য যখন ওঠে তখন তারা ঘুমান। এই যে একটা পরিবর্তন, এটি কিন্তু আমাদের ক্যাম্পাসে মারাত্মক রকম হাওয়া লেগেছে। অর্থাৎ তারা জড়িত হতে চান না, তারা অন্য কোথাও যুক্ত থাকতে চান। এর ইতিবাচক নেতিবাচক প্রভাব যাই হোক, আমাদের সমাজকে কিন্তু সেটা প্রভাবিত করছে, আন্দোলিত করছে এবং সেটা সাংঘাতিকভাবে একটি পরিবর্তনের হাওয়ার দিকে নিচ্ছে। সুতরাং ছাত্র রাজনীতিকেও কিন্তু এই বিষয়ে দেখতে হবে। মূল বিষয় যেটি, সেটি হচ্ছে যে আপনি যদি রাষ্ট্রীয় কাঠামোর আওতায়, রাষ্ট্রীয় স্বাধীনতার আওতায়, জাতীয় মূল্যবোধের আওতায় এবং দেশ গঠন এবং দেশ পুনর্গঠন এবং দেশকে গণতন্ত্রায়ন এবং মানুষের কথা বলার অধিকার, কারণ মানুষই পৃথিবীতে একমাত্র কথা বলে, পৃথিবীর আর কোনো প্রাণী চিন্তা করে না। আপনি যদি চিন্তার অধিকারকে না দেন, তাহলে সেখানে গণমানুষের অধিকার নাই। গণমানুষের অধিকার যদি না থাকে, গণমাধ্যম অর্থহীন। আর মানুষ এবং গণমাধ্যম যদি অর্থহীন হয়, তাহলে সেটা তো একটা খোয়ারের মধ্যে কোনো প্রাণীর বসবাস। নিশ্চয়ই আমরা সেটা চাই না। আমরা চাই একটি মুক্ত মন, একটি মুক্ত সমাজ, একটি মুক্ত মানুষের কথা, একটি মুক্ত সমাজের কথা এবং একটি মুক্ত দেশের কথা। এবং এখানটাই হচ্ছে, আমি এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই, মুক্ত মানুষ গড়ার যে কারিগর, যে শিক্ষক, সেই শিক্ষকদের সম্পর্কেও তো এখন বিভিন্ন নেতিবাচক বিভিন্ন বিষয় আমরাই তুলে ধরছি। তাহলে ছাত্ররা কিভাবে, কার কাছ থেকে সেই নির্দেশনা পাবে? মূল দল থেকেও তারা পাচ্ছে না, শিক্ষকদের কাছ থেকেও পাচ্ছে না। ঠিকই আপনি বলেছেন যে আমরা যে কাজটা করছি, আপনি হচ্ছেন এর সঞ্চালক, আপনি সুযোগ না দিলে আমার কথা বলার অধিকার নেই, মানুষেরও জানার অধিকার নেই। অর্থাৎ নিয়ন্ত্রণ, আমি যে কথার আগেই বলেছিলাম যে আপনি মাছের পচন ধরে মাথায়, সমাজের মাথা রাজনীতিবিদ। সুতরাং পচন যদি সেখানে ধরে, তাহলে কিন্তু কিডনি সুস্থ থাকলে কিছু হবে না। একটি উদাহরণ দিই সংক্ষেপে, যে একটি মানুষ যার হাত যায়, দেখা যায়, যার নাকটা নেই সেটাও দেখা যায়, কিন্তু একটি লোকের যখন মস্তিষ্ক খারাপ হয়, তা কিন্তু আচরণের বাইরে বোঝা যায় না। আমি ধারণা করি সমাজের মধ্যে মস্তিষ্কগত আচরণে মৌলিক পরিবর্তন হয়েছে এবং কোথাও না কোথাও ব্যত্যয় ঘটেছে। যে ব্যত্যয়ের সেই প্রবাহটা কি শিক্ষকদের ভিতরে ঢুকে গেছে? কোথায় নেই আমাকে সেটা বলেন, কোথায় নেই সেটা বলেন। আজকের সমাজে যদি আপনি বলেন শিক্ষক, তো আপনি চিন্তা করতে পারেন যে একজন শিক্ষক রাজনৈতিক তার প্রমোশনের জন্য তিনি কারো পা ধরেন, তাহলে একজন শিক্ষক, যারা মানে আমরা ছোটবেলা পড়েছি, আজ হতে চির উন্নত শিক্ষা গুরু শির, সত্যি তুমি মহান উদার, এবং আমরা যে কথা বলছি, একটি শিক্ষক এসে যদি আপনার কাছে বলে যে আপনার পায়ে ধরি, তাহলে তার ছাত্রের মর্যাদা কোথায়? লাইক ফাদার লাইক সান, যে শিক্ষক শেখাবে, তার মধ্যে যদি মূল্যবোধ না থাকে, জাতীয় চেতনা না থাকে, দেশের মানুষের মুক্তির কথা না থাকে, তাহলে ছাত্র, এটা কিন্তু আগেও শিক্ষকরা রাজনীতি করেছেন, কিন্তু ক্যাম্পাসে করেন নাই। আমরা জানি যে বহু নামকরা শিক্ষক রয়েছেন যারা তাদের অবসরের পরে এসে বড় বড় রাজনীতি করেছেন, কিন্তু ক্যাম্পাসে তারা কেউ জানতো না যে এই স্যারের পলিটিক্সটা কি। তার কাছে কিন্তু কোনো দলমত ছিল না, তিনি একজন শিক্ষক। অর্থাৎ কিন্তু এখন সেটা আগেভাগে স্পষ্ট হয়ে যায় কে কোন মতাদর্শে আসেনি সেভাবে। এমনও তো রিপোর্ট কাগজে বের হয় যে একটা বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার জন্য একটি ছাত্র সংগঠনের সভাপতির বাসায় যান তিনি, বা তাকে তিনি উপঢৌকন দেন। তাহলে কে বস, কে কাকে নিয়ন্ত্রণ করছে, এবং সেটি কিন্তু প্রমোট করে, এবং আক্ষরিকভাবে কিন্তু তিনি নিয়োগ পান। আমাদের যে রিক্রুটমেন্ট পলিসির মধ্যে যে কথাটা ভাইও বলেছেন, যে মেধা মননের যে মৌলিক স্ট্যান্ডার্ড, সেটা দেখবে কি, সেইটা দেখার জন্য যে জায়গাটা দরকার, সেখানে কিন্তু একটা বড় শূন্যতা বিরাজ করে, যা একটি বড় ঘূর্ণিঝড়ের কথা বলে। এই যে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামটা কিন্তু তৈরি হয়েছে প্রক্রিয়াগত কারণেই। শূন্যতাটা তৈরি হয়েছে কিন্তু গরমের কারণে। বাতাসটা উড়ে গেলেই ভ্যাকুয়াম হয়। অর্থাৎ যে স্বাভাবিক গতিতে আমরা এগোচ্ছিলাম, সেই গতিতে ছেদ পড়েছে।
ছেদ পড়ার কারণেই কিন্তু সেখানে এমন কিছু ঘটেছে, নদী কিন্তু মরে গেলেই সেখানে আবর্জনা জমে, সেখানে কিন্তু আবর্জনা স্রোতের উপর থাকে না। আজকে কিন্তু সেই চলমানতায়, বহমানতায়, গতিশীলতায় একটি বড় ধরনের ব্যত্যয় ঘটেছে, ভাটা পড়েছে এবং কোথাও কোথাও সেটা আটকে গিয়েছে। আজকে কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে যখন কথা বলছেন, আপনাকে ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু আজকে কিন্তু আমাদের ভাবতে হবে একেবারেই নিচ থেকে, তৃণমূল থেকে ভাবতে হবে আমি অতে অজগর পড়ব না অতে আম পড়ব। এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমি যদি আম অথবা অজগরের মধ্যে পার্থক্য নির্ণয় করতে না পারি, তাহলে কিন্তু সবসময় একটি ছাত্র বিভ্রান্ত থাকবে, সে কি সাপকে দেখছে না সে মিষ্টি ফলটাকে দেখছে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। পাশাপাশি আপনারা যারা প্রশ্ন করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এসএ টেলিভিশন স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আমাদের দেশের ছাত্র রাজনীতির সোনালী দিনগুলো আবারও ফিরে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তাদের ভেতরকার মানবিক সৌন্দর্য হারিয়ে যাবে না, এই আশা ব্যক্ত করে শেষ করব আমাদের আজকের 3 গ। জানিয়ে রাখি, 3 গতে স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন পর্দায় দেখানো নাম্বারে। 3 গতে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। 3 গ দেখতে চোখ রাখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই। এসএ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।